এখন শোনা যায় ভালোভাবে? সবকিছু ঠিক আছে, আপনি ক্লাস শুরু করে দেন। গতকালকে ইমতিয়াজ স্যার ক্লাস নিয়েছিলেন। ক্লাস কেমন হয়েছিল? আপনারা বুঝতে পেরেছেন ক্লাস? জি স্যার, ভালো ছিল। আচ্ছা। আমরা আজকে ভূগোলের প্রথম ক্লাস করব। ভূগোল থেকে 10 নাম্বার থাকে। তো এই 10 নাম্বারের মধ্যে 5-6 নাম্বার কমন ফলানো খুব ইজি। আর 2-3 নাম্বার দিয়ে একটু অ্যানালিটিক্যাল, এগুলো বুঝে বুঝে আনসার করতে হয়। হয়তো 10 কমন করার গ্যারান্টি আমি দিব না, তবে 7, 8, 9 ইজিলি কমন পড়বে। 7, 8 ইজিলি কমন। তবে শর্ত হচ্ছে, ভূগোলের আমাদের এই যে শীটটা, এর কোনো কিছু বাদ দেওয়া যাবে না, মোটামুটি সবই করতে হবে। আর কিছু জিনিস বাদ দেওয়া যাবে, সেগুলো আমি ক্লাসে মার্ক করে দিব। হুম। ভূগোল শব্দ থেকে আমরা শুরু করি। ভূগোল ইংরেজি হচ্ছে জিওগ্রাফি, সবাই জানি। আর জিওলজি শব্দটার সঙ্গে আমরা কনফিউজ না হই, অ্যানালজি ক্লাসে আসতে পারে জিওলজি আর জিওগ্রাফি পার্থক্য কি। জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর সম্পর্কে, মানে পৃথিবীর সবকিছু সম্পর্কে। এর মধ্যে মেঘ বিজ্ঞান থাকবে, তারপর বায়ুমণ্ডল থাকবে, বাড়িমণ্ডল থাকবে, পাহাড় থাকবে, মালভূমি থাকবে। আর জিওগ্রাফি শব্দটা হচ্ছে, জিওলজি শব্দটা হচ্ছে শুধুমাত্র ভূপৃষ্ঠ সম্পর্কে, মাটি সম্পর্কে, জমি ভূত্বক সম্পর্কে। ভূত্বক সম্পর্কিত যে বিজ্ঞান, তাকে বলা হয় ভূতত্ত্ব, ইংরেজি হচ্ছে জিওলজি। আর সমগ্র ভূগোল, জিওলজি প্লাস মেঘ বিজ্ঞান, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এই সব কিছু মিলে হচ্ছে জিওগ্রাফি। সেদিক থেকে আমরা বলতে পারি ভূতত্ত্বের যে ভূগোল, এর বিস্তৃতি একটু ব্যাপক। ভূগোল শব্দটা এসেছে গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে। আর গ্রাফ শব্দটার অর্থ কি আমরা জানি? গ্রাফ অর্থ হচ্ছে চিত্রাঙ্কন। গ্রাফ মানে অঙ্কন। জিওগ্রাফিয়া মানে হচ্ছে জিওকে মানে পৃথিবীকে বিভিন্ন ভাবে গবেষণা করা, বিভিন্ন ভাবে তথ্য উপাত্তের মাধ্যমে ব্যাখ্যা করা, এটাকেই জিওগ্রাফি বলা হয় বা ভূগোল বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ভূগোল এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু বাংলাদেশের প্রয়োগ খুবই কম, যার কারণে ভূগোলের ছাত্রদের এই চাকরি পাওয়াটা খুব টাফ বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আন্তর্জাতিকভাবে ভূগোলের বিস্তৃতি অনেক ব্যাপক। আচ্ছা, আমরা আর একটু আগাই। এই ভূগোলের যে শাখা প্রশাখা গুলো, এগুলো শেখা মুখস্থ করে টাইম নষ্ট করা এটা দরকার নাই। আমরা এটা বাদ দেই। এটা আপনারা ক্লাসে, যারা ক্লাস করবেন তারাই এগুলো জানতে পারবেন, যারা ক্লাস না করবেন তারা এই শীটটা গাধার মতো মুখস্থ করবেন। এটা দরকার নাই। আমার মনে হয় এখান স্যার থেকে পরীক্ষা। ভূগোলের শাখা ওটা তো সিটে নাই। সেটা নাই? না স্যার। আচ্ছা, আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিকই আছে, আমি সেটার জন্য আপডেট আপডেট করেছি। তখন এটা বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা দরকার নাই। না, সেটা এটা তো যেটা, সর্বোচ্চ আপডেট শীট, প্রশ্ন 100 সেটা থাকার তো কথা। এটা গত বছর স্যার সিটে বলেছে। নাই এটা। 1 মিনিট লাইনে নতুন থাকেন তো, দেখি আমি। নতুন সিটি নেই, এবারে সিটি। আচ্ছা, দেখি তো আমার কম্পিউটারের যে শিটটা আছে সেটা কেমন। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আমরা ওল্ড শিটটা দিয়ে ক্লাস করেছি। এনামুল, তোমার শিটটা ওল্ড। এই যে আমি এখন যেটা শো করেছি, এই যে এখন যেটা শো করেছি সেটা হচ্ছে অরিজিনাল শিট। প্রশ্নটা ঠিক আমরা এই আছে। বছর অ্যাড করলাম নাকি আপনি পরে আবার শীট এডিট করছেন না কোন? না, এই যে দেখো, এই যে এটা তুমি অ্যাড করে দিয়েছিলা, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই যে কিন্তু একটু আগে তুমি যেটা দিয়েছো সেখানে কিন্তু সূচিপত্রটা ছিল না, মনে করে খেয়াল করে দেখো।
একটু এবং আগে এই যে চিত্রটা, আপনার সূচিপত্র থাকবে কেমন? আমি আপনাকে দিছি ইন্ডিভিজুয়াল শিট। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আচ্ছা, একটা আপনি মিস্টেক ফাইনালটা হয়েছে। থেকে পড়ান, আপনি ফাইনালটা আমি থেকে পড়ান। ফাইনালটা থেকে পড়াচ্ছি, হ্যাঁ এটাই ফাইনাল শিট। আমি এইখান থেকে পরে কাইটা নিয়ে বললাম দিবনি। আচ্ছা আমি এটা একটু কপি করে নেই, নাহলে আবার দেখা যাবে আমি মার্ক করে ফেলেছি। না, এখানে তো মার্ক করার কিছু নাই, তাই না? আছে ও, এটা তো আমাদের ফাইনাল শিট। ফাইনাল শিট, আমি এটাকে আবার মার্ক করব না? আরেক গেলা, কি গেলা দিয়ে গেলা মরে। সবাই থাকেন। ওকে, দেখা যাচ্ছে। আমি একটা কপি নিয়ে কপি থেকে ক্লাসটা করাচ্ছি, আগেরটা ডিলিট করে দিয়েছি, বাতিল। ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা মাঝখানে এগুলো বাদ দিই, যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো বাদ দিয়ে এই শীটটা আমি ফাইনাল করেছি। আমরা শুরুতেই পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে জানবো, মানে জিওগ্রাফির প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ জিওলজি। এই জিওলজি দিয়ে আমরা শুরু করছি পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে। পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার, তবে 100% গোলাকার না। আমরা যে গোলক বলেছি জ্যামিতিতে, সেই গোলক না, এটা অনেকটা উপবৃত্তাকার। ঠিক আছে, এটার যদি আমরা একটা স্কেচ নেই, সেটা একদম বৃত্ত হবে না। এটার একটা প্রজেকশনাল ভিউ নিলে সেটা একদম পারফেক্ট বৃত্ত না হয়, সেটা হবে একটা উপবৃত্ত। এর উত্তর দক্ষিণে কিছুটা চাপা, মানে ছোট হয়ে গেছে। পৃথিবীর দুইটা মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। এগুলো সবই আমরা জানি, কিন্তু পরীক্ষার হলে আমরা কনফিউজ হইতে পারি। যারা সায়েন্সের স্টুডেন্টরা তারা ভাববে আচ্ছা পৃথিবীর মেরু তো দুইটাই জানতাম, উত্তর মেরু দক্ষিণ মেরু, আরো কি কোনো মেরু থাকতে পারে? স্যার তো ক্লাসের বিজ্ঞান ক্লাসে চৌম্বক মেরু পড়াইছিল, তাহলে কি পৃথিবী মেরু চারটা? দুইটা উত্তর মেরু আর দুইটা চৌম্বক মেরু, তাহলে মোট চারটা মেরু? না, এগুলো ভাবার দরকার নাই। চৌম্বক মেরুর প্রসঙ্গ আসলে সেটা তখন বিবেচনা করা হবে। তা যদি না বলে সিম্পলি যদি জিজ্ঞেস করে পৃথিবীর মেরু কয়টা, সোজা লাভ, পৃথিবীর মেরু দুইটা, উত্তর ও দক্ষিণ মেরু। আচ্ছা, পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার, 6371 কিলোমিটার। মনে রাখবেন, 6371 কিলোমিটার, 6371 কিলোমিটার। ব্যাসার্ধ আমরা বুঝি পৃথিবীর কেন্দ্র থেকে, যদি পৃথিবীর পৃষ্ঠের যে কোনো একটা জায়গা, মনে করেন বাংলাদেশ, আমি যেই জায়গায় বসে আছি, সেখান থেকে যদি ঠিক মাটির নিচ বরাবর একটা সুড়ঙ্গ করা হয়, একদম খাড়া নিচের দিকে, টিউবওয়েল যেভাবে গাড়ে, এইভাবে গাড়তে 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 যদি একদম নিচের ভিতরের দিকে ঢোকা হয়, তাহলে একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছালে সেই দূরত্বটা হবে 6371 কিলোমিটার। তবে এটা সব জায়গায় ফিক্সড না। মেরু অঞ্চলে এই ব্যাসার্ধটা একটু কমে আসবে। মানে উত্তর মেরু থেকে বসে কেউ যদি এই গর্ত খোঁড়া শুরু করে, সেটা 6371 কিলোমিটারের চেয়ে কম হবে। আবার বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চল মানে পৃথিবীর পেট বরাবর যে রেখা, এই যে বাম পাশে একটা চিত্র দেখতে পাচ্ছেন না, বাম পাশে লেখা লাইন অফ ল্যাটিটিউড, এখানে এই চিত্রটার মাঝখান বরাবর যে রেখাটা, এই যে এটা লাল গোলাপি রঙের যে রেখাটা, এটাকেই বলা হচ্ছে পৃথিবীর বিষুব রেখা, মানে পৃথিবীর পেট বরাবর। এই পেট বরাবর রেখার উপরে বসে কেউ যদি একটা গর্ত করে টিউবওয়েল করে, তাহলে সেই গর্তটার দূরত্ব হয়ে যাবে আবার 6371 কিলোমিটারের চেয়ে একটু বেশি হবে। আর উত্তর মেরু উপর থেকে, কেন্দ্র থেকে, উপর থেকে যদি কেউ গর্ত করে, সেটার দূরত্বটা একটু কম হবে, কিন্তু গড়ে 6371 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীকে, পৃথিবীর সারফেসে, পৃথিবীর পৃষ্ঠে যে কোনো একটা জায়গাকে, বিন্দুকে সংখ্যা দিয়ে চিহ্নিত করার জন্য, গ্রাফ পেপারে চিহ্নিত করার জন্য পৃথিবীকে দুই ধরনের কাল্পনিক রেখা দিয়ে চিহ্নিত করা হয়। একটাকে বলা হয় অক্ষরেখা, আর একটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। তো দেখেন, এই যে অক্ষরেখা ইংরেজি হচ্ছে ল্যাটিচুড। এই যে আমি প্রথম উপরের যে বাম পাশের কোণার যে চিত্র রাখলাম বাম থেকে ডানে, এই সবগুলোই হচ্ছে কি ল্যাটিচুড, বা এগুলাকে বলা হয় অক্ষরেখা, একটা আলাদা আলাদা অক্ষরেখা। আর উপর থেকে নিচে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর যে রেখাগুলো কল্পনা করা হয়, সেগুলোকে বলা হয় লঙ্গিচুড, বাংলায় বলা হয় দ্রাঘিমা রেখা।
অর্থাৎ এই পৃথিবীর যে উপরের অংশটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর দিক নির্দেশ করে। উত্তর, এটা হচ্ছে উত্তর। কলম নাই, মাউস দিয়ে লিখতে হচ্ছে, এই জন্য লেখাটা খুব বাজে হচ্ছে। এই ইয়া দিয়ে, আঙ্গুল দিয়ে লেখার চেষ্টা করি। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর যে রেখাগুলো সেগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা, লঙ্গিচুড। লঙ্গিচুড বাংলায় হচ্ছে দ্রাঘিমা। দ্রাঘিমা হয় ঋষিকার ঘি। আর বাম থেকে ডানে মানে পূর্ব থেকে পশ্চিম বরাবর যে রেখাগুলো সেগুলোকে বলা হয়, সেগুলোকে বলা হয় অক্ষরেখা, অক্ষাংশ আর কি, অক্ষরেখা, অক্ষরেখা, অক্ষ আর দ্রাঘিমা। এখন এই দ্রাঘিমা এবং অক্ষাংশ থেকে দুইটা কোশ্চেন আসছে ইয়াতে, এই লাস্ট বিসিএস এ 46 এ। এই পুরা চ্যাপ্টারের প্রায় 20-30টা পৃষ্ঠা থাকলেও অনলি প্রথম 2 পৃষ্ঠা থেকে, প্রথম 3 পৃষ্ঠা থেকে দুইটা কোশ্চেন চলে আসছে। আর পুরা চ্যাপ্টার থেকে একটাও আসে নাই। তার মানে বুঝতে পারছেন যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম 3 পৃষ্ঠায় আধা ঘন্টা টাইম নিব, আপনারা কেউ মাইন্ড করবেন না। আর বাকিগুলো ক্লাস না নিলেও চলবে, আপনারা মুখস্থ করে পার পেয়ে যাবেন। তো অক্ষাংশ দ্রাঘিমাংশ আপনারা নিজেরা রিডিং করে নাও বুঝতে পারেন, সবাই বুঝবেন। একটা মজার তথ্য দেই, যে অক্ষরেখাগুলোকে ডিভাইড করা হয়েছে 0 থেকে 90 পর্যন্ত। অক্ষরেখার রেঞ্জ হচ্ছে 0 থেকে 90 পর্যন্ত। আবার দ্রাঘিমা রেখাগুলোকে রেঞ্জ করা হয়েছে 0 থেকে 180 পর্যন্ত। বুঝতে পেরেছেন? তো আমি একটা কোচিং এ ক্লাস করেছিলাম, সেই কোচিং এ যিনি ভূগোল নিয়েছিলেন তাকে আমি, উনি সব বুঝিয়েছেন, সবই বুঝেছি, অক্ষাংশ বুঝেছি, দ্রাঘিমাংশ বুঝেছি। ক্লাসের শেষে ওনাকে প্রশ্ন করলাম, স্যার, অক্ষরেখাকে কেন 0 থেকে 90 পর্যন্ত মার্ক করা হলো, আর দ্রাঘিমাংশকে কেন 0 থেকে 180 পর্যন্ত মার্ক করা হলো? উনি এটার কোনো ভালো আনসার দিতে পারেন না। উনি বলেছেন অক্ষরেখার বরাবর যদি আমরা ভাগ করি 90 ডিগ্রিতে, একদম নিচের দিকে হচ্ছে সমুদ্র আর উপরের দিকেও সমুদ্র, এই জন্য বিজ্ঞানীরা এগুলোকে ইগনোর করেছেন। এটা কোনো লজিক্যাল আনসার হইতে পারে না। কারণ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বা যুদ্ধ যখন লাগে তখন জাহাজগুলো কোন দিক দিয়ে যাবে, এটা পৃথিবীর উত্তর মেরু দিয়েও যেতে পারে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যেতে পারে। সুতরাং কোনো পৃথিবীর সার্ফেসের কোনো বিন্দুকে ইগনোর করার কোনো সিস্টেম থাকা উচিত না। তাহলে ঘটনাটা কি, কেন দ্রাঘিমাংশকে 0 থেকে 180 ভাগ করা হলো, আর কেন অক্ষরেখাকে 0 থেকে 90 এর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলা হলো? এটা আমরা যদি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ সম্পর্কে দেখি তাহলে বুঝবো। আমরা আগে দ্রাঘিমাংশটা দেখি, পরে অক্ষটা দেখি। দ্রাঘিমাংশের ব্যাপারটা হচ্ছে কি, যে একটা ফুটবল চিন্তা করেন, আপনার চোখের সামনে কল্পনা করেন। এই ফুটবলের ভিতরে, ফুটবলের যে পরিধি আছে বা সারফেস আছে, পৃষ্ঠদেশ, এই পৃষ্ঠদেশের ভিতরে আমরা থাকবো। আমরা ফুটবলের ভিতরে কেন্দ্রের দিকে ঢুকবো না, কেন্দ্র চিন্তা করবো না, কেন্দ্র ভুলে যাব। এখন যদি ভুলে যাই, তাহলে ফুটবলের পৃষ্ঠে যদি আমরা একটা রেখা টানি, যে কোনো একটা জায়গা রেখা টানি, টেনে যদি সম্পূর্ণ ফুটবলটাকে একটা বৃত্তের মতো চারদিক ঘুরিয়ে আবার সেই ফুটবলটাকে আপনার চোখের সামনে নিয়ে আসি, এটা রেখাটাকে, তাহলে মোট কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা ঘুরবে? আপনাদের উত্তরটা কি? কমন সেন্সটা বলেন তো। একটা ফুটবলের সামনে যদি একটা বিন্দু আঁকি, যে কোনো একটা জায়গায় একটা বিন্দু আঁকি, একটা ছোট্ট একটা রেখা টানি, টেনে বলটাকে সম্পূর্ণ উল্টা দিকে ঘুরিয়ে আবার বৃত্ত রেখাটাকে সামনে যদি নিয়ে আসি আপনাদের চোখের সামনে, তাহলে মোট কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা ঘুরলো? স্যার 360 360 মেবি। 360। 360 ডিগ্রি। রাইট, 360। কারণ একটা বৃত্ত সম্পূর্ণ ঘূর্ণন উৎপন্ন করলে সে অ্যাকচুয়ালি 360 ডিগ্রি ঘুরে। এখন আমি যদি বলি যে এই বিন্দুটাকে
পূর্ণ একদিক থেকে ঘোরাবো না। আমি আপনার চোখ থেকে অর্ধেক ঘোরাবো বামে, নিয়ে অপোজিটে নিয়ে যাব, আবার আর বাকি অর্ধেক ঘোরাবো ডানে, নিয়ে রেখাটাকে অপোজিটে নিয়ে যাব। তাহলে ফুল দুই পাশে অর্ধেক অর্ধেক দুইটা বৃত্ত উৎপন্ন হবে। বাম পাশে অর্ধেক বৃত্ত, আবার ডান পাশে অর্ধেক বৃত্ত। তাহলে প্রতি পাশে কত ডিগ্রি করে পড়বে? 180। 180 180 ডিগ্রি করে, অর্ধেক অর্ধেক পড়বে। এটাই হচ্ছে লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখাকে এভাবেই মার্ক করা হয়েছে। পৃথিবীর কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্র না, পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বিন্দুকে যদি স্টার্টিং পয়েন্ট কল্পনা করে, সেই অর্ধেক বৃত্ত কল্পনা করি এক সাইডে, পূর্ব দিকে যাই, তাহলে সেটা হবে 180 ডিগ্রি পূর্ব পর্যন্ত। আবার সেই বিন্দু থেকে পশ্চিম দিকে যদি যাওয়া শুরু করি, সম্পূর্ণ অর্ধেক বৃত্ত ঘুরলে সেটা হবে আরো 180 ডিগ্রি। মানে পৃথিবীর 360 ডিগ্রিকে ভাগ করা হয়েছে 180 ডিগ্রি। জিরো থেকে শুরু করে 180 ডিগ্রি পূর্ব দিকে যাওয়া হয়েছে, আবার জিরো থেকে শুরু করে 180 ডিগ্রি পশ্চিম দিক পর্যন্ত যাওয়া হয়েছে। আর এই স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে লন্ডনের একটা শহর, গ্রিনিচ শহর। গ্রিনিচে একটা মন্দির আছে, টেম্পল, গ্রিনিচ মান মন্দির বলা হয় এটাকে। ওই মন্দিরকে 0 ডিগ্রি ধরে পৃথিবীর দ্রাঘিমা গণনার শুরু বিন্দু বা স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরে দুই দিকে, পূর্ব দিকে চলে গেছে 180 ডিগ্রি অর্ধবৃত্ত, আবার পশ্চিম দিকে চলে গেছে অর্ধবৃত্ত। বাংলাদেশ থেকে যদি পশ্চিম দিকে যাওয়া শুরু করি, তাহলে দেখবেন যে লন্ডন হচ্ছে পশ্চিম দিকে। বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব পার হয়ে, ভূমধ্যসাগর পার হয়ে যখন আমরা লন্ডন চলে যাব, তখন আমরা সেই মন্দিরটা খুঁজে পাবো পশ্চিম দিকে যদি যাই। তার মানে বাংলাদেশটা অবস্থিত সে লন্ডন থেকে পূর্ব দিকে। লন্ডন থেকে যদি কোনো প্লেন যাত্রা করে পূর্ব দিকে, তাহলেই সে বাংলাদেশে চলে আসবে। তো প্রায় 90 ডিগ্রি ঘুরলে, মানে একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ ঘুরলে সে বাংলাদেশে চলে আসবে। এই জন্য বাংলাদেশের আহ দ্রাঘিমাংশ দেখবেন, বাংলাদেশের ভৌগোলিক চ্যাপ্টার আছে, পরবর্তী সেকেন্ড চ্যাপ্টার আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, সেখানে বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ লেখা আছে। দেখবেন 88 পয়েন্ট সামথিং থেকে শুরু করে 92 পয়েন্ট সামথিং পর্যন্ত। তার মানে বাংলাদেশ গড়ে 90 ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত। আরো পূর্ব দিকে যদি যাই, তাহলে যাইতে যেতে 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 একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা পারবো প্রায় জাপান। ওখানে গিয়ে পূর্বর সীমা শেষ, 180 ডিগ্রি শেষ। মানে লন্ডনের ঠিক উল্টা দিকে আছে, প্রায় উল্টা দিকে জাপান। আবার লন্ডন থেকে শুরু করে পশ্চিম দিকে যদি যাই, ঘুরতে 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 অধিকাংশই সমুদ্র পড়বে। তারপরেও ঘুরতে 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 একসময় আমেরিকা পার হয়ে, কানাডা পার হয়ে দেখবেন এসে জাপানের কাছাকাছি এসে থামবে, ওই একই বিন্দুতে গিয়ে থামবে। এটাই হচ্ছে পৃথিবীর দ্রাঘিমা রেখা কল্পনা করার পদ্ধতি। যার কারণে এখানে পৃথিবীর কেন্দ্রের কোনো ফ্যাক্টর আসে নাই, পৃথিবীর কেন্দ্রকে বিবেচনা করার কোনো প্রয়োজন পড়ে নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা যদি আরেকটু কল্পনা করি, এই যে ডান পাশের চিত্রটা, এটাই হচ্ছে দ্রাঘিমার চিত্র। হ্যাঁ, তো এই যে এই পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি, এটাই হচ্ছে গ্রিনিচ শহর মনে করেন, স্টার্ট করা হয়েছে এখান থেকে। এখান থেকে পূর্ব দিকে চলে গেলাম আমরা, ইস্ট লেখা দেখেন, ইস্ট লঙ্গিটিউড মানে পূর্ব দ্রাঘিমা। যাইতে যাইতে পূর্ব দিকে যেতে 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 এই অর্ধেক 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি, এটা এখানে হচ্ছে বাংলাদেশ। আরো যেতে 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 এই যে এখানে হচ্ছে জাপান। ঠিক উল্টা দিকে চলে গেলাম, গিয়ে থামিয়ে দিলাম, পূর্ব দিকে যাওয়া শেষ। এই জন্য এই অর্ধবৃত্ত, এটা কি অর্ধবৃত্ত হইলো 180 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি আমরা কল্পনা করেছি পূর্ব দিকে, শেষ অর্ধবৃত্ত। আবার যদি বাম দিকে যাই, অন্য একটা কালার নেই, গ্রিন কালার নেই সাপোজ, এখান থেকে যদি স্টার্ট করি বাম দিকে, ঘুরতে ঘুরতে অর্ধেক বৃত্ত কল্পনা করে 180 ডিগ্রি যদি বৃত্ত অর্ধবৃত্ত কল্পনা করি, এখানে এসে আরো 180 ডিগ্রি পশ্চিম আমরা কল্পনা করে ফেললাম। এই হচ্ছে আমার দ্রাঘিমাংশ। এখানে কিন্তু আমাদের পৃথিবীর কেন্দ্র কল্পনার কোনো প্রয়োজন পড়েনি, আমরা পৃথিবীর সারফেস দিয়েই কাজ সম্পন্ন করে ফেলেছি। এই জন্যই দ্রাঘিমাংশ 180 ডিগ্রি হয়েছে। 360কে 2 ভাগে ভাগ করে
ফেলেছি, এজন্যই 180-80, পূর্ব 180, পশ্চিম 180 হয়েছে। এবার বলেন দ্রাঘিমা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই। আচ্ছা, আরো কিছু তথ্য দিব আমরা দ্রাঘিমার। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পৃথিবীর যে সময়, পৃথিবীর সময় পরিবর্তন হয় দ্রাঘিমা বরাবর, অক্ষাংশ বরাবর সময় পরিবর্তন হয় না। কারণ পৃথিবী ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে, পৃথিবী কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরে না, পৃথিবী ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে বলেই অন্যান্য মহাকাশ মহাজাগতিক বস্তু পূর্ব থেকে পশ্চিমে ধেয়ে যাচ্ছে বলে মনে হয়। একটা ট্রেন যদি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, তাহলে এই ট্রেনের সাপেক্ষে বাইরের গাছপালা দক্ষিণ থেকে উত্তরে উল্টা দিকে চলে যাবে। ঠিক একই রকম পৃথিবীর পৃষ্ঠটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে বলেই সূর্য, চন্দ্র, তারা এগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায়। মানে আমরা দেখি সূর্য ওঠে পূর্ব দিক থেকে আর ডুবে যায় পশ্চিম দিকে। এটাই হচ্ছে কারণ। তাহলে যে অংশটা, যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরতেছে, মানে আস্তে আস্তে পূর্বের দিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্বের দিকে যাচ্ছে, তাহলে পূর্বের দিকে যে লোকটা বসে আছে সে আগে সূর্যটা দেখবে না? আপনাদের কি ধারণা? স্যার পৃথিবী দেখি। পশ্চিম থেকে পূর্বে ঘুরতেছে, তাহলে পূর্বে যে লোকটা বসে আছে, ধরেন যে লোকটা বাংলাদেশে বসে আছে, সেই লোকটা এগিয়ে আছে না ইয়ার চেয়ে, লন্ডনের চেয়ে? হ্যাঁ, এগিয়ে তাহলে আছে। বাংলাদেশের লোকটা সূর্যটা আগেই দেখবে। দেখবে একইভাবে 6 ঘন্টা বাংলাদেশের, আগে দেখবে। হ্যাঁ, 6 ঘন্টা। বাংলাদেশের পূর্বে যে লোকগুলা এগিয়ে আছে, আছে যে দেশগুলো আছে, তারা বাংলাদেশেরও আগে সূর্য দেখবে। যেমন মনে করেন বাংলাদেশের আগে থাইল্যান্ড আছে, পূর্ব দিকে সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, মিয়ানমার আছে। আবার সবচেয়ে পূর্বে আছে কে? জাপান। জাপান। ওই যে বললাম 180 ডিগ্রি, একদম উল্টা দিকে, লন্ডনের ঠিক উল্টা দিকে। তাহলে পৃথিবী যেহেতু সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরতে লাগে কয় ঘন্টা? পৃথিবী সম্পূর্ণ 24 একবার ঘন্টা ঘুরতে কয় ঘন্টা লাগে? 23 ঘন্টা 56 মিনিট 24 মিনিট আর ওগুলা 24 ছাপ্পান্ন সেকেন্ড। মিনিট বাদে 24 ঘন্টা রাফ, আমরা গভীরে না যাই, 24 ঘন্টা। গভীরে যাব হ্যাঁ। ডাটা আছে পরে। রাফলি 24 ঘন্টা লাগে, 24 ঘন্টা একদিন, এটাই আমরা জানি। তাহলে 24 ঘন্টা যেহেতু বাংলাদেশের, সরি, পৃথিবীর লাগতেছে, তার মানে লন্ডন থেকে জাপান পর্যন্ত 180 ডিগ্রি ঘুরতে কয় ঘন্টা লাগতেছে? 12 ঘন্টা। 12 ঘন্টা। 12 ঘন্টা। এর মাঝামাঝি আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে আছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ থেকে লন্ডন ঘুরতে কয় ঘন্টা লাগতেছে? 6 ঘন্টা। 6 ঘন্টা। ঠিক এই ঘন্টা। কারণেই দেখবেন ইংল্যান্ডের টাইম বাংলাদেশের চেয়ে 6 ঘন্টা পিছানো। এই কারণে ইংল্যান্ডের টাইম বাংলাদেশের চেয়ে 6 ঘন্টা পিছানো, বাংলাদেশে 6 ঘন্টা আগে দেখতেছি আমরা। বাংলাদেশে যখন সকাল 9টা বাজে, সরি, বাংলাদেশে যখন বিকাল 3টা বাজে, তখন লন্ডনে বাজবে সকাল 9টা। কারণ বাংলাদেশ আগে সূর্য দেখে ফেলেছে, অনেক আগেই সকাল বাংলাদেশে হয়ে গেছিল, আর 6 ঘন্টা আগে বাংলাদেশে সকাল হয়ে গেছে। মানে লন্ডনের চেয়ে আমরা 6 ঘন্টা এগিয়ে আছি। আবার সৌদি আরব হচ্ছে মনে করেন বাংলাদেশ আর লন্ডনের মাঝামাঝি, এই জন্য সৌদি আরবের সাথে বাংলাদেশের ডিফারেন্স 3 ঘন্টা। 4 ঘন্টা। কিভাবে সৌদি আরবের সাথে এই গিয়া দেখেন লন্ডনের ডিফারেন্সও 3 ঘন্টাই। বাংলাদেশে যখন দুপুর 12টা বাজে, তখন সৌদি আরবে বাজে সকাল 9টা। বুঝতে পেরেছেন? তাহলে 360 ডিগ্রি যদি 24 ঘন্টা হয়, 360 ডিগ্রি ঘুরতে যদি পৃথিবীর 24 ঘন্টা লাগে, তাহলে 24 ঘন্টাকে যদি আমরা 360 ডিগ্রি দিয়ে ভাগ দেই, তাহলে পাওয়া যাবে না যে 1 ডিগ্রি ঘুরতে কয় মিনিট লাগে? চার যাবে মিনিট কি? লাগবে। 4 মিনিট লাগে। এটা কোত্থেকে পাইছি আমরা? 4 মিনিট তো মুখস্থ, আমরা জানি, কিন্তু কোত্থেকে পেয়েছি এটা? ওই যে অ্যাকচুয়ালি দ্রাঘিমা ভাগ চব্বিশ করে। ঘন্টাকে ভাগ দিয়েছি। 24 ঘন্টাকে 60 মিনিট দিয়ে গুণ করলে পাওয়া যাবে পৃথিবী একবার ঘুরতে মোট কত মিনিট লাগে। 24 × 6 কত হয়? কলম ছাড়া হচ্ছে না, একটু 1 মিনিট অপেক্ষা করেন, আমি কলমটা নিয়েই আসি।
24 ঘন্টা ইন্টু 60 মিনিট, এটাকে ভাগ করব আমি 360 ডিগ্রি দিয়ে। কাটাকাটি করি, শূন্য শূন্য কাটা। 6 দিয়ে 36কে কাটলে হয় 6 6 36। 6 দিয়ে 24কে কাটলে থাকে 4 6 24, 4 মিনিট। এই জন্যই পৃথিবী 1 মিনিট ঘুরতে 1 ডিগ্রি, 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা ঘুরতে সময় লাগে 4 মিনিট। বুঝতে পেরেছেন? কে পারেন নাই, কে বুঝেন নাই বলেন। আচ্ছা, এখন যদি আমি বলি বাংলাদেশের মানচিত্রটা কি। ভাই কি কিছু খুঁজতেছেন? কিছু খুঁজতেছি না, ফাইলটা ক্র্যাশ করছে না? হঠাৎ করে ক্র্যাশ করেছে, মানে বড় ফাইল তো। আর দেখি আমি আপনার আবার। ওই যে এর আগের বার যেগুলো ওই যে ঘুরাই ঘুরাই দেখাইছিলেন গল্প, এটা যদি লাগে তাহলে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এটা পরে আগে প্রাথমিক বেসিকটা ধারণা দিয়ে নেই। না, আমি আমার মনে একটু হয় গোসল করতে যাবো, তাহলে আপনি থাকেন আমাদের। ফাইলটা মেসেঞ্জারে দিয়ে না তাহলে। আমি ওটা লিঙ্কটা আপনার দিয়ে দিচ্ছি। আচ্ছা, মনে করেন বাংলাদেশের মানচিত্রটা যদি আমরা আঁকি, রাফলি আঁকলাম মানচিত্রটা, হ্যাঁ। তাহলে এখন বাংলাদেশের উপর দিয়ে দুই ধরনের রেখাই কিন্তু গেছে, তাই না? উত্তর থেকে দক্ষিণ বরাবর যে কাল্পনিক রেখাগুলা, এগুলাই কিন্তু দ্রাঘিমা। দ্রাঘিমা। উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাগুলো কল্পনা করা হয় সেগুলোকে দ্রাঘিমা বলা হয়। আর পৃথিবী ঘুরতেছে কি এইদিকে, পৃথিবী ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এই জন্যই সময় চলে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। আচ্ছা, এখন আমরা বলেছি যে পশ্চিমে যে লোকটা, সে লোকটা আগে সময় দেখে। তাহলে আমরা যে সাহরি খাই বা ইফতার খাই, তাহলে যে লোকটা মনে করেন রাজশাহীতে বসে আছে, রাজশাহী এই জায়গায়, সে আগে ইফতার করবে নাকি সিলেটে যে বসে আছে সে আগে ইফতার করবে? সিলেট নেই। না, পশ্চিম দিকে, এটা পশ্চিম, পশ্চিমের সময় আগে সিলেট আগে যাচ্ছে। ইফতার করবে। হ্যাঁ, পৃথিবী পূর্ব দিকের মানুষরা, পূর্ব দিকের মানুষরা আগে সময় দেখছে, এজন্য সূর্য উদয় এবং সূর্য অস্ত সবকিছুই পূর্ব দিকে আগে ঘটছে। তো যেহেতু সিলেট পূর্ব দিকে অবস্থিত, সবচেয়ে পূর্বের পয়েন্ট হচ্ছে সিলেট অথবা বান্দরবন, থানচি, এখানে আছে থানচি। এরা হচ্ছে সবার আগে ইফতার করবে বা সাহারি খাবে, পূর্ব দিকের এরা। আর সবচেয়ে পশ্চিমে আছে যারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, এরা হচ্ছে সবার শেষে সেহরি এবং ইফতার করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি মনে হয় ঠিকই বলেছিলেন, আমি বোধহয় উল্টা বলেছিলাম। আমি বোধহয় জিজ্ঞেস করেছিলাম সবার আগে গিয়ে ইফতার করবে, আপনি সিলেট বলেছেন, তাই না? জি স্যার, আমি সেটাই তো তাহলে বলছি। ঠিকই আছে, আপনি সঠিকই বলেছেন, আমি খেয়াল করেছি উল্টাটা। এই হচ্ছে ঘটনা। কিন্তু একই উত্তর দক্ষিণ, সরি, উত্তর দক্ষিণে একই রেখা বরাবর যে জেলাগুলো অবস্থিত, তারা কিন্তু আগে পরে ইফতার করবে না, একই সময়ে ইফতার করবে। যেমন দেখেন, আমি একটু বলি, এইখানে আছে ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ। এর ঠিক নিচে মাঝখানে আছে ঢাকা। আর এর একটু পূর্ব দিকে আছে এখানে কিশোরগঞ্জ, ময়মনসিংহের কাছেই।
তো দেখেন, ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব 120 কিলোমিটার, আর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দূরত্ব মাত্র 60 কিলোমিটার, অর্ধেক। তাহলে ময়মনসিংহ আর কিশোরগঞ্জ কিন্তু খুব কাছে। তাহলে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের মানুষজন একই সময়ে ইফতার এবং সেহরি কাছাকাছি সময়ে করার কথা, ঢাকার মানুষজন দূরে করার কথা না? কিন্তু না, বাস্তবতা হচ্ছে ঢাকা এবং ময়মনসিংহের মানুষজন একই সময়ে ইফতার করে, আর কিশোরগঞ্জের মানুষজন অনেক আগে, প্রায় 1-1.5 মিনিট 2 মিনিট আগে ইফতার করে ফেললে। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা কি, কেন? দূরত্ব কম হইলেই যে তার ইফতার বা সেহরির টাইমে বেশি হবে এটা বলা যাবে না। ডিপেন্ড করবে দূরত্বটা কোন দিকে বেশি, উত্তর দক্ষিণে দূরত্ব নাকি পূর্ব পশ্চিমে দূরত্ব, তার উপর নির্ভর করবে। যদি পূর্ব পশ্চিমে দূরত্ব বেশি হয় তাহলেই ইফতার বা সেহরির টাইমে ডিফারেন্স হবে। কিন্তু যদি উত্তর দক্ষিণে দূরত্ব বেশি হয়, যত দূরত্বই থাকুক কোনো লাভ নাই। একেবারে উত্তর মেরুর কাছাকাছি যেই দেশ, যেই বিন্দু, সেই বিন্দুর সাথে একেবারে দক্ষিণ মেরুর কাছাকাছি সেই বিন্দু সবাই এক সময় দেখবে। মনে করেন বাংলাদেশের উত্তর দিকে সোজা উপর দিকে আছে নেপাল, আছে তার উপরে আছে চীন, তারপর কাজাকিস্তান, তারপর উজবেকিস্তান, তারপর মনে করেন যে রাশিয়া। রাশিয়ার যে বিন্দুটা বাংলাদেশের ঠিক খাড়া উপর উত্তর দিকে আছে, সেই বিন্দুর মানুষরা যেই সময়ে সূর্যোদয় দেখবে, ওই বাংলাদেশের মানুষের জন্য একই সময়ে সূর্যোদয় দেখবে। কারণ উত্তর দক্ষিণে টাইমের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি তাহলে স্যার। এবার বলেন, দ্রাঘিমা রেখা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা দ্রাঘিমাও বুঝলাম, সময়ও বুঝলাম। স্যার খুব সুন্দরভাবে বুঝছে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভূগোলের কোনো স্টুডেন্ট আছেন? ভূগোল ও পরিবেশ বিদ্যা, জিওলজি বা পরিবেশ বিজ্ঞান এরকম? জি স্যার, আমি নাম কি? মালিহা। আচ্ছা, ভেরি গুড। তুমি আগে থেকে বুঝতে এগুলো? আগে বুঝতাম, বাট আজকে অনেক ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে, দ্রাঘিমা শেষ, আমরা এখন অক্ষাংশে চলে যাব। ফাইলগুলো কারো দিয়ে কোনো আপনাকে দেখে নিন। দিছো না? ঠিক ওই আছে, আমি দেখি যদি পোলাপান এটা দিয়ে বুঝে তাহলে আর ওইখানে যাব না। 2 নম্বরটা হচ্ছে বেস্ট অপশন। লিঙ্ক দিছি 2টা। আচ্ছা। ওইটাতে আচ্ছা, একদম ওকে, দুই বেস্ট নম্বর। করে দেওয়া আছে। ওকে ওকে, ঠিক আছে। আর দ্রাঘিমা শেষ, আমরা এখন অক্ষাংশে চলে যাব। কারো দ্রাঘিমা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? স্যার নাই। পূর্ব দিকে আগে সূর্য উঠে, তাহলে স্যার সৌদি আরব আগে ঈদ হয়, আমাদের দিকে পরে ঈদ হয় কেন? ও, আচ্ছা, এটা আরেক মারাত্মক কোশ্চেন। এটা বিরাট মারাত্মক কোশ্চেন। এটা নিয়েও গবেষণা করেছি। এটা নিয়ে গবেষণা করেছি এবং ইসলামিক ফাউন্ডেশনের যে ডাইরেক্টর আছে ময়মনসিংহে, তাকে আমি আটকাইছি একদিন। ডিসি স্যারের বাংলোতে সার্কিট হাউসে সন্ধ্যাবেলা আমরা সবাই চাঁদ দেখা কমিটির মিটিং এ চাঁদ দেখবো, গত বছর, এই যে এই কয়েকদিন আগে, 2 মাস আগে। তো আরো বছর দুয়েক আগে মনে করেন ইসলামিক ফাউন্ডেশন নিয়ে মানুষ অনেক ট্রল করেছিল, যে বাংলাদেশের বিজ্ঞানীরা কি করে বাইনোকুলার নিয়ে বৈশা, এরা ইয়া পায় না, ঈদ পায় না, একবার ঘোষণা দেয় ঈদ আজকে, আরেকবার বলে কালকে, একবার বলে পরশুদিন। মনে আছে এটা নিয়ে যে খুব ট্রল হয়েছিল? হ্যাঁ তো স্যার। স্যার অ্যাকচুয়ালি সূর্য মেঘের কারণে যদি চন্দ্র না দেখা যায় তাহলে তো এটা কনফিউজিং হওয়ারই ব্যাপার। এটা কি ইসলামিক ফাউন্ডেশনের দোষ বলেন? ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর যদি আপনি হইতেন তাহলে আপনি কি করতেন? এবং জিনিসটা এত সহজ না। 64টা জেলার বিভিন্ন উপজেলা থেকে ডেটা আসবে, সেটাকে আপনি ফাইনালি পেয়ে পরে বলবেন যে হ্যাঁ চাঁদ দেখা গেছে কি গেছে না। সারা বাংলাদেশের কোনো জায়গা থেকে যদি রেসপন্স না আসে, তাহলে আপনি শিওর যে না, চাঁদ দেখা যায়নি আজকে। তো এটা এত সহজ না তো কাজটা। কোনো জায়গায় হয়তো মেঘ ছিল সন্ধ্যা 8টার সময়, রাত 10টার সময় হয়তো সেখান থেকে মেঘ সরে গেছে, তারা হয়তো চাঁদ দেখে ফেলেছে। দোষটা কি ইসলামিক ফাউন্ডেশনের? তাহলে স্যার আমি একই ডাইরেক্ট দ্রাঘিমা উত্তর দক্ষিণের দেশগুলো থেকে জানলেও তো হয় চাঁদ দেখা গেছে কিনা। আচ্ছা, আপনার প্রশ্ন তো তো দিচ্ছি স্যার আমি পরে, এটা অনেক জটিল প্রশ্ন, সময় অনেক চলে যাবে, তবু বলি ইন্টারেস্টিং, জটিল হলেও ইন্টারেস্টিং। আমি ইসলামিক ফাউন্ডেশন ডাইরেক্টর সাহেবকে প্রশ্ন করলাম যে আমাদের চাঁদ, সূর্য, এগুলোর হিসাব তো আমাদের খুব প্রিসাইজলি করা আছে। পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরে, পৃথিবী নিজের অক্ষের চারদিকে 23 ঘন্টা 56 মিনিটে ঘুরে, এটা বের করা খুব কঠিন না। আপনি এক জায়গায় যদি একটা খুঁটি গাড়েন, ভূপৃষ্ঠের মাঝখানে ধরেন জাপানে একটা খুঁটি গাড়েন, পরে আপনি সময় হিসাব করেন কয় ঘন্টা পরে সূর্য ওঠে, এটা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু পৃথিবী যে বার্ষিক গতি ঘুরছে, সূর্যের চারদিকে ঘুরছে,
এইখানে আপনি এটা কিভাবে হিসাব করবেন যে সূর্য পৃথিবী ঠিক আগের জায়গায় চলে আসছে? মহাশূন্যের মধ্যে আপনি খুঁটি কাটবেন কোথায়? পৃথিবী তো নিজের জায়গায় বসে নেই। পৃথিবী তো সূর্যের চারদিকে ঘুরতেছে। স্যাটেলাইট যে ঘুরতেছে পৃথিবীর চারদিকে, স্যাটেলাইটটা কখন ঘুরে আবার একই জায়গায় আসবে, এটাকে আপনি কিভাবে সহজে বের করবেন? হ্যাঁ, বের করতে পারবেন। পৃথিবী থেকে আপনি সারা খারাপ মাথার দিকে তাকায় থাকেন, লেজার লাইট ধরে বসে থাকেন। আবার যখন স্যাটেলাইট এসে ঘুরবে তখন বুঝবেন যে হ্যাঁ, স্যাটেলাইটটা ঘুরছে, এত ঘন্টা লাগছে। এটাও পারবেন। কিন্তু পৃথিবী কয় ঘন্টা ঘুরে আগের জায়গায় আসতেছে, এটা বের করতে হলে তো আপনাকে বসে থাকতে হবে সূর্যের মধ্যে গিয়া, তাই না? সূর্য দিকে বসে থাকে তাকায় থাকতে হবে। পৃথিবী সম্পূর্ণ ঘুরা 365 দিন পরে আবার আগের জায়গায় আসছে। 365 দিন যদি কাউকে সূর্যে বসায় রাখা হয়, তাহলে তো তোর সব পাছা পুইরা যাবে। তাহলে কি করণীয় কি? এটাও তো বিজ্ঞানীরা পেরেছে, এবং ভেরি প্রিসাইজলি পেরেছে। 365 দিন না, 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সেকেন্ড সহ বের করে ফেলেছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে কয় মিনিট কয় দিন লাগে। এমনকি চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে আসতে লাগে 27 দিন কয়েক ঘন্টা। এটাও একদম প্রিসাইজলি সেকেন্ড সহ ক্যালকুলেশন করা আছে। যদি করাই থাকে তাহলে তো চাঁদ উঠবে কি উঠবে না, এটা তো বের করা আমাদের বিজ্ঞানীদের জন্য কোনো কঠিন বিষয়ই না। 76 বছর পর পর, 76 বছর কত ঘন্টা কত দিন কত ঘন্টা কত সেকেন্ড পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। এটা বের করে ফেলেছে বিজ্ঞানীরা। আগামী কত সালের কত তারিখ কয়টা কত মিনিটে সূর্যগ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, কত সেকেন্ডে, এটা কয় সেকেন্ড বিস্তৃত থাকবে, কয় সেকেন্ড সময় নিবে, এবং পৃথিবীর পৃষ্ঠের কত ডিগ্রি দ্রাঘিমা অক্ষাংশ থেকে কত ডিগ্রি দ্রাঘিমা অক্ষাংশ পর্যন্ত দেখা যাবে। এইটা 100% হিসাব করা আছে, সবকিছুই করা আছে হিসাব। বিজ্ঞানীরা অ্যাডভান্স করে রাখছে, হিসাব মিলাইছে, স্পিড অনুযায়ী হিসাব মিলাইছে। তাহলে কালকে সূর্য বাংলাদেশ থেকে চন্দ্র দেখা যাবে কি যাবে না, এটা নিয়ে এত কনফিউশন কিসের? কেন এত কনফিউশন? কেন আমাদের মাথার বিল্ডিং এর উপরে বাইনোকুলার নিয়ে বসে থাকতে হয় আমাদের? এটার উত্তর ইসলামিক ফাউন্ডেশন দিতে পারে নাই। আমি যদি ইসলামিক ফাউন্ডেশন হইতাম, হ্যালো, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি জি স্যার স্যার, দেখা আপনাকে যাচ্ছে। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি ইসলামিক ফাউন্ডেশনে থাকতাম, তাহলে আমি আমার মন্ত্রী বরাবর আমি বলতাম, স্যার খুঁজে বের করেন, নিশ্চয়ই কোনো না কোনো বিজ্ঞানী বাংলাদেশে আছে যে এটা বলতে পারবে অ্যাডভান্স। বাংলাদেশ থেকে হয়তো হিসাবটা করা নাই, কিন্তু কোনো না অন্যান্য উন্নত যে মুসলিম কান্ট্রি গুলো আছে ওগুলা থেকে হয়তো অবশ্যই হিসাব করা আছে। তাদের চাঁদ বাইনোকুলার নিয়ে ছাদে বসে দেখতে হয় না, ওদের হিসাব বিজ্ঞানীরা করে রাখছে। তাহলে বাংলাদেশে কি একজন বিজ্ঞানী নাই যে একটু ভাবে, একটু হিসাব করি? একজন ভূগোলবিদ বা গণিতবিদ নাই যে একটু হিসাব করে দেখি তো, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হইলে কত, কোন মাস কোন কোন বছর চন্দ্র আগের দিন দেখা যাবে, কোন কোন বছর কোন পরের দিন দেখা যাবে? বিষয় হচ্ছে সূর্য, পৃথিবী, পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরতে সময় লাগে 27 দিন কয়েক কয়েক ঘন্টা। এ হচ্ছে সূর্য, এর চারদিকে আছে পৃথিবী, আর পৃথিবীর চারদিকে ঘুরতেছে হচ্ছে চাঁদ। ঠিক আছে? তাহলে এখন পৃথিবী, আহ কি বলছি, এই চাঁদ যে ঘুরে পৃথিবীর এক জায়গায় আসতে, এটুকু আসতে সময় লাগতেছে 27 দিন কয়েক ঘন্টা প্লাস সামথিং ঘন্টা। কিন্তু ওই সময় আবার পৃথিবী কিন্তু এই জায়গায় বসে নাই, এই 27 দিনে কিন্তু পৃথিবীও এখানে চলে আসছে। ঠিক আছে? যার কারণে চাঁদটা এই অ্যাঙ্গেলে ছিল, তো এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। এইটুকু যাইতে পৃথিবীর চাঁদের আরো 2 আড়াই দিন সময় লাগতেছে। যার ফলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে একই পয়েন্ট অফ ভিউ, একই জায়গায় দেখতে, তো আমাদের খালি চোখে একই জায়গায় দেখতে সময় লাগে 29 দিন। লুনার মান্থ বলে এটাকে। একটা হচ্ছে অ্যাকচুয়াল মুন মান্থ, আর একটা হচ্ছে লুনার মান্থ, দুইটার মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারছেন? অ্যাকচুয়াল মুন মান্থ হচ্ছে 27 দিন, কিন্তু আমাদের চোখে লুনার মান্থ আমরা দেখি, নিউ মুন মান্থ হচ্ছে 29 দিন সামথিং ঘন্টা। যেহেতু এক্স্যাক্টলি 29 দিনও না, এক্স্যাক্টলি 30 দিনও না, মানে 29.5 দিন, এই জন্যই পেঁচটা লাগে যে কোন কোন আরবি মাস 30 দিনে আর কোন কোন আরবি মাস 29 দিনে। আবার কোন কোন মাস, একই মাস, এই জিলহজ মাস অথবা রমজান মাস, কোন কোন মাসে হয় 29 দিনে, কোন বছর হয় 29 দিনে, কোন কোন বছর হয় 30 দিনে। চাঁদ দেখা গেছে কি গেছে না তার উপর ডিপেন্ড করে। তাহলে এখন বিষয় হচ্ছে যে
আমরা বাংলাদেশ হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে সৌদি আরবের, আপু যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশ হচ্ছে সৌদি আরবের পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকের মানুষরাই তো সূর্য চন্দ্র আগে দেখার কথা। তাহলে সৌদি আরবে কেন ঈদ আগের দিন হচ্ছে? এরা কেন আগের দিন ঈদ দেখে ফেলছে, আমরা কেন দেখতে পাচ্ছি না? তো বিষয় হচ্ছে, একটা বৃত্তকে যদি আমরা 29 দিনে ভাগ করে ফেলি, 29 দিন 6 ঘন্টায় ভাগ করে ফেলি, প্রতি এক ভাগে একদিন যদি পড়ে, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে যে নর্মালি সৌদি আরব চন্দ্র দেখার, এখানে মনে করেন সৌদি, আর এখানে মনে হয় বাংলাদেশ, পৃথিবী ঘুরতেছে এইভাবে, যার কারণে বাংলাদেশ আগে দেখবে, সৌদি পরে দেখবে। নর্মালি বাংলাদেশ চন্দ্র দেখার 3 ঘন্টা পরে সৌদি আরব চন্দ্র দেখবে। বাস্তবেও এটাই হয়, বাস্তবেও তাই হয়। কিন্তু চন্দ্র দেখা যাবে কি যাবে না, সেটা তো ডিপেন্ড করে লুনার মান্থের উপর। ধরেন এই এইখান থেকে লাল করে দিই এটাকে, এইখান থেকে এইটুকু যে সময়, ধরেন 20 বছর বা 30 বছর সময় লাগলো, এই সময়ে প্রতি বছরই বাংলাদেশ আগে চাঁদ দেখলো, সৌদি আরব 3 ঘন্টা পরে চাঁদ দেখলো। তখন কিন্তু বাংলাদেশ আর সৌদি আরবে একই দিনে ঈদ হবে। কিন্তু মাঝখানের কিছু দিন, কয়েকটা বছর, 20-30টা বছর, এই জায়গাগুলোতে, এই সময়ে কিন্তু বাংলাদেশ চন্দ্রটাকে একটুর জন্য মিস করবে। বাংলাদেশ চন্দ্রটাকে একটুর জন্য মিস করবে, কারণ পৃথিবী ঘুরতেছে এই দিকে, আর পৃথিবী চন্দ্র রয়ে যাচ্ছে এইখানে। ঠিক আছে, মানে চন্দ্রটাকে উঠার আগেই পূর্ব দিকে আহ, বাংলাদেশ পূর্ব দিকে ঘুরে গেছে, যার কারণে বাংলাদেশ চন্দ্রটাকে তখনও দেখে নাই। চন্দ্রটা উঠছে মাঝখানের কোনো একটা পয়েন্টে, ধরেন পাকিস্তান বা আফগানিস্তান, মাঝখানের কোনো একটা জায়গায় এই পাকিস্তানের মানুষ মানে প্রথম চন্দ্রটা দেখছে। এরপরে পাকিস্তান থেকে পশ্চিম দিকে যে কান্ট্রি গুলা, এরা সবাই চন্দ্রটা দেখছে। এই জন্য পাকিস্তান থেকে শুরু করে সৌদি আরব, লন্ডন, এই অনেকগুলো রাষ্ট্র চন্দ্র দেখেছে। কথা বুঝছেন? এর পরের দিন চন্দ্র কিন্তু আর এখান থেকে পাকিস্তান থেকে উঠবে না। এর পরের দিন চন্দ্র উঠবে মনে করেন বাংলাদেশ থেকে, বা আরো পূর্ব দিকে ধরেন ভিয়েতনাম থেকে বা থাইল্যান্ড থেকে চন্দ্রটা উঠবে। প্রতি 3 ঘন্টায় কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা পৃথিবীকে যদি 24 ঘন্টায় ভাগ করে ফেলি, 24 ঘন্টাকে যদি তিন ভাগে, আট আট ভাগে ভাগ করে ফেলি, 8টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে এই প্রতি 8 ভাগ করে ডিফারেন্স করে করেই চন্দ্র উঠবে। কথা বুঝতে পারছেন? তার মানে এই 8টা দেশের যে সবগুলা দেশ একই সময়ে চন্দ্র দেখবে। বুঝতে পারছেন? চন্দ্রটা পৃথিবীর কোন একটা নির্দিষ্ট দ্রাঘিমাংশ থেকেই সর্বপ্রথম দেখা যাবে। এরপরে পশ্চিম দিকে সবাই চন্দ্রটাকে দেখবে, কিন্তু এর পূর্ব দিকের রাষ্ট্রগুলো একটুর জন্য চন্দ্রটাকে মিস করে ফেলছে, আগে ঘুরে গেছে। কথাটা কি বুঝতে পারছেন এখন? এই জন্য ওই দ্রাঘিমাংশের পূর্বে যে কান্ট্রি গুলা, এরা একটুর জন্য চন্দ্র দেখে নাই, মানে ওই দিন তাদের ঈদটা হয় নাই। কিন্তু পরের দিন আবার ঠিকই ওই রাষ্ট্রগুলাও দেখে ফেলবে। এখন কি বুঝতে পারছেন বিষয়টা, না বুঝেন নাই? বুঝতে পেরেছি স্যার। সেটাই। চন্দ্র তো পৃথিবীতে, বাংলাদেশে বা যে কোনো দেশে একই সময় ওঠে না। একই সময় ওঠে, দেখবেন এই যে এখন সিজন চলতেছে, শরৎকালে দেখবেন বিকাল বিকাল 4টার সময় আকাশে সুন্দর চাঁদ দেখা যায়। মানে চাঁদ উঠে গেছে দুপুরের দিকেই, কিন্তু সূর্যের প্রখরতার কারণে আপনি চাঁদ দেখেন নাই। বিকালে সূর্যের তাপটা, আলোটা একটু কমে আসলে আপনি বিকালের আকাশে দেখতেছেন খুব সুন্দর চাঁদ। ঠিক আছে? তো চাঁদটা উঠে মাসের নির্দিষ্ট একটা দিনে উঠে, নির্দিষ্ট একটা দিনেই চাঁদটা। তো চাঁদের এই বিষয়টা কিন্তু আরো জটিল। হ্যাঁ, কোন কোন দেশ থেকে চাঁদ দেখা যাবে কি যাবে না,
এটা ক্যালকুলেশন করে বিজ্ঞানীরা ঠিকই ইচ্ছা করলে বলে দিতে পারবে। এবং কত ডিগ্রি দ্রাঘিমা থেকে আজকে চাঁদ দেখা যাবে, এটা বিজ্ঞানীরা হিসাব করতে পারা এটা কোনো ব্যাপারই হওয়ার কথা না। কিন্তু কেন যে প্রতি বছর এই কনফিউশনে থাকে এটা আমার জানা নাই। আর বাংলাদেশে চাঁদপুর টাঁদপুর আরো কিছু মানুষ আছে না গয়রা, এরা বলে যে সবকিছু স্ট্যান্ডার্ড হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের ওরা যেভাবে নামাজ পড়ে আমরা সেভাবে নামাজ পড়বো। ওরা যেদিন উম ইয়ে করবে, ওরা যেদিন আহ ঈদ করবে আমরাও সেদিন ঈদ করব। তো ভালো কথা। সৌদি আরব ইফতার করে আমাদের সময় বিকাল 3টার সময়, তা আপনিও সেটা করেন না? আমরা তো আগে, সৌদি আরব ইফতার করে রাত 10টা, বাংলাদেশে রাত 10টার সময়। তা আপনিও রাত 10টার সময় ইফতার করেন সৌদি আরবের সাথে মিলায়া। সৌদি আরব সেহরি করে বাংলাদেশের টাইম রাত সকাল 9টার সময়, তাহলে আপনিও সেহরি করেন সকাল 9টার সময়, ব্রেকফাস্ট করেন সেহরি মনে কইরা। সবকিছু তো আসলে সৌদি আরবের সাথে মিলায়া করলে চলবে না। ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই করতে হবে। ইসলাম নির্দেশনা দিয়েছে আমাদের সাহারি, ইফতার, হ্যাঁ, ঈদ, এগুলো হবে চন্দ্র এবং সূর্যের সাথে সম্পর্কিত রেখে। এই জন্য এক এক জায়গায় ইফতারের টাইমও ভিন্ন ভিন্ন হবে। আর আপনি যদি বলেন যে সবই সৌদি আরবের মতো করব, তাহলে সারা পৃথিবীতে এক সময়ে মানুষ ইফতার করতে হবে, এটা হইলো? তাইলে তো সৌদি আরবের ঠিক উল্টা দিকে যেসব দেশ আছে, মনে করেন জাপান, ওদেরকে সারাদিন খাইতে হবে আর সারা রাত রোজা রাখতে হবে, তাই না? কারণ সৌদি আরবে যখন সারাদিন চলে, তখন কিন্তু জাপানে সারা রাত চলতেছে। তো সৌদি আরবের সাথে মিলিয়ে রাখলে হবে? সারাদিন খাইলে কি রোজা হবে? আচ্ছা, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু সৌদি আরব আর জাপান একই দিনে ঈদ করে। না, এখন করতেছে। কারণ ওই যে বললাম বাংলাদেশ একটুর জন্য মিস করছে, কিন্তু জাপান তো মিস করে নাই। হ্যাঁ সৌদি আরব হ্যাঁ সেটাই। বাংলাদেশের আশেপাশে 24 ভাগের পৃথিবীকে যদি আপনি 8 ভাগে ভাগ করে ফেলেন, 3 ঘন্টার যে ব্যবধান যেটা বলেছিলাম, বাংলাদেশকে যদি আপনি ভাগ করে ফেলেন, সরি 3 ঘন্টা না, পৃথিবী, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরতে লাগে 27 ঘন্টা, তাহলে ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টা 2 ঘন্টা করে স্লট স্লট ভাগ করে ফেলেন, 12 ভাগে ভাগ করে ফেলেন যদি, পৃথিবীর সম্পূর্ণ ইয়াটাকে, সম্পূর্ণ 360 ডিগ্রিকে যদি আপনি 12 ভাগে ভাগ করে ফেলেন, তাহলে আসে কত ডিগ্রি? ওই তত ডিগ্রির মানুষজনের, বাংলাদেশের আশেপাশের তত ডিগ্রির মানুষ সৌদি আরবের একদিন পরে চন্দ্র দেখতেছে। আবার চন্দ্র কিন্তু প্রতিদিনই আগাচ্ছে, প্রতি বছরই আগাচ্ছে। আগাইতে 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 আজ থেকে ধর 10-20 বছর আগে পরে এমন একটা সময় আসবে যখন বাংলাদেশ আর পাকিস্তান এবং সৌদি আরব তারা একই দিনে দেখবে। তখন বাংলাদেশের পূর্বের যে, ইমিডিয়েট পূর্বের যে কান্ট্রি গুলা, এরা আবার মিস করে যাবে। এই জন্য ওইগুলাতে তখন আবার ঈদ হবে না। বুঝতে পারছেন? তখন আবার যাইতে যাইতে কিন্তু এক সময় এই ঘটনাটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই ঘটবে। জাপানেও একই ঘটনা ঘটবে একদিন, যে তারা একদিন পরে চন্দ্র দেখবে। ঠিক আছে? মনে করে দেখেন, আপনারা মনে আছে কিনা জানি না, একদম ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, 30 বছর আগে বা 28-27 বছর আগে, তখন কিন্তু সৌদি আরব আর বাংলাদেশ একই দিনে ঈদ হইতো। মনে আছে? এই মাঝখানের কয়েকটা বছর এরকম চলবে যে বাংলাদেশ একদিন পরে চন্দ্র দেখবে। ওই গ্যাপটা এখন পড়ে গেছে, মানে মোট মোট 12 ভাগের 1 ভাগ সময় বাংলাদেশ সৌদি আরবের পরে ঈদ করবে, আর 12 ভাগের 11 ভাগ সময়ই বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ করবে। আপনি যদি 1200 বছর চিন্তা করেন, তাহলে 100 বছর বাংলাদেশ সৌদি আরবের একদিন পরে ঈদ করবে, আর বাকি 1100 বছর বাংলাদেশ সৌদি আরব একই দিনে ঈদ করবে। আচ্ছা, আমরা এবার চলে যাই অক্ষাংশে। অক্ষরেখাটা কি? আমরা দ্রাঘিমাংশ পড়ার সময় সারফেসে ছিলাম, 360 ডিগ্রিকে ঘুরায় অর্ধেক অর্ধেক 180 180 নিয়েছিলাম। কিন্তু অক্ষরেখা যখন আমরা কল্পনা করব, তখন কিন্তু আমরা সারফেসে থাকবো না, পৃথিবীর কেন্দ্রে ঢুকে যাব। এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ঠিক আছে? এই কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ বরাবর যে কোনো একটা রেখা যদি আমরা টানি, এই পৃথিবীর পৃষ্ঠ বরাবর বিষুব রেখা বরাবর, এই সবগুলো রেখা একই রেখা, যেগুলো আমি টানতেছি, এই সবগুলা কিন্তু একই রেখা এবং একই দূরত্ব, দৈর্ঘ্য সমান। পৃথিবীর একেবারে একদম বিষুব রেখা বরাবর, পেট বরাবর যদি পৃথিবীকে কেটে ফেলি, স্লাইস করে ফেলি, পেট বরাবর কেটে ফেলি যদি, তাহলে এই যে রেখাগুলো, এইগুলো, এই যে
যে পয়েন্টটা এটা হচ্ছে বিষুব রেখা। এই যে এটা হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখাও বলে, আবার এটাকে কি অনেকে নিরক্ষরেখাও বলে, কারণ অক্ষ নাই। নিশ্চুক অক্ষ, নিরক্ষরেখা মানে 0 ডিগ্রি অক্ষরেখা। এটা এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষ। 0 ডিগ্রি অক্ষরেখা মানে নিরক্ষরেখা। বুঝতে পেরেছেন? এই 0 ডিগ্রি অক্ষ বরাবর যে কোনো একটা রেখা থেকে যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল করে নতুন নতুন সবুজ রঙের রেখা টানি, মনে করেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এভাবে ডিগ্রি অ্যাঙ্গেল বাড়াইতে থাকলে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারবো আমরা, বলেন তো? 90 ডিগ্রি পর্যন্ত। 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি সবচেয়ে বড়টা। 90 ডিগ্রি পার করে যদি উল্টা দিকে চলে যাই, তাহলে আমরা বলতে পারি এটা হয়তো 95, 98 ডিগ্রি, 98 ডিগ্রি। বাট নো, অ্যাকচুয়ালি সর্বনিম্ন কোণ তো এইদিকে। এইদিকে তো এটা হয়ে যাবে মনে করেন 80 ডিগ্রি বা 82 ডিগ্রি। তাহলে তো এটা হইলো না। তার মানে এই যে বিন্দুটা, এই 82 ডিগ্রি বিন্দুটা, আর ডান দিকের 82 ডিগ্রি বিন্দুটা, এটা এটা অ্যাকচুয়ালি একই বিন্দু। এই যে 82 ডিগ্রি বিন্দু, এটা 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 এই সবগুলা অ্যাকচুয়ালি একই বিন্দু। কথা বুঝতে পারছেন? সব দিকেরই 98 ডিগ্রি একই বিন্দু, কারণ পৃথিবীটা এই দিক বরাবর ঘুরতেছে। এই সূর্যটা, এখানে সূর্য আছে মনে করেন, সূর্য যে আলো দিচ্ছে, এই যে এই বিন্দুতে আলো দিচ্ছে, এই প্রত্যেকটা বিন্দুতেই সূর্য পাবে কিন্তু, একই বিন্দু কিন্তু পাবে। বুঝছেন? তারা একই অ্যাঙ্গেলে সূর্যকে দেখবে। বুঝতে পেরেছেন? তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসল কথা যেটা ছিল সেটা হচ্ছে, আমরা যখন পৃথিবীর কেন্দ্র থেকে বিভিন্ন রেখা টানবো, অ্যাঙ্গেল কল্পনা করব, তখন সর্বোচ্চ খাড়া যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে 90 ডিগ্রি। এই জন্য এই 90 ডিগ্রি এই বিন্দুটাকে বলা হয় উত্তর মেরু, যেটার মান হচ্ছে 90 ডিগ্রি নর্থ। এই জন্যই অক্ষাংশ কখনোই 90 ডিগ্রি চেয়ে বেশি আঁকা সম্ভব না। কেন্দ্র থেকে আঁকা হচ্ছে বলেই 90 ডিগ্রির চেয়ে বেশি আঁকা সম্ভব না। ঠিক একইভাবে যদি দক্ষিণ দিকে আঁকেন, এটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ, দ্যাট ইজ দক্ষিণ মেরু। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে অক্ষাংশ সম্পর্কে? একই অক্ষরেখার সবগুলো বিন্দুতে একই সময়ে সূর্য উঠবে। বুঝতে পারছেন? মনে করেন আমি যদি আরেকটা স্ক্রিন শেয়ার করি। মনে করেন এই হচ্ছে পৃথিবী। আচ্ছা, পৃথিবীর সাপেক্ষে চন্দ্র হচ্ছে, সূর্য হচ্ছে খুবই ছোট, অনেক দূর থেকে আমরা দেখতেছি। সো অনেক দূর থেকে যখন সূর্য রশ্মি আসে, তখন সেটাকে অ্যাকচুয়ালি টর্চ লাইটের মতো অ্যাঙ্গেল দেখা যায় না, দেখা যায় কি সেটাকে স্ট্রেট লাইন, প্যারালাল লাইন দেখা যায়। আমরা কল্পনা করি সূর্য থেকে আলোগুলা প্যারালাল লাইন বরাবর আসতেছে, ঠিক আছে? কল্পনা করি আমরা। তাহলে এই যে এখানে একটা দ্রাঘিমা রেখা, একটা দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখার একটা দ্রাঘিমা রেখা পর্যন্তই কিন্তু সূর্যের আলো পৌঁছাবে। ঠিক আছে? পৃথিবী ঘুরতেছে এই দিকে, ঘুরতে ঘুরতে এই বিন্দু বরাবর যে রাষ্ট্রগুলো আছে একই রেখা বরাবর উপরে, এই প্রত্যেকটা রাষ্ট্র একই সময়ে সূর্য দেখবে। এবং এর পূর্ব দিকের সবগুলো হচ্ছে দিন,
এবং এই রেখার পশ্চিম দিকে সবগুলা রাষ্ট্রে হচ্ছে তখনও রাত। বুঝতে পারছেন? এটা দ্রাঘিমার সাথে সম্পর্ক, কিন্তু এটা অক্ষাংশের সাথে কোনো সম্পর্ক নাই। অক্ষাংশের সাথে এই দিন রাত হওয়ার বা সময় আগে পিছে হওয়ার কোনো সম্পর্ক নাই। তাহলে অক্ষাংশের সাথে সম্পর্ক কিসের? অক্ষাংশের সাথে সম্পর্ক হচ্ছে ঋতু পরিবর্তনের এবং তাপমাত্রার। আচ্ছা, এটা এটা ব্যাখ্যা করার আগে একজন আপু একটা প্রশ্ন করতে চেয়েছেন, তার উত্তরটা দিই। আপু বলেন তো কি বলতে চেয়েছেন? স্যার বলতে চাইছিলাম যে ওই যে দাগরিমাটা যেটা আছে সেটা তো 180 ডিগ্রি করে, হ্যাঁ, আর হচ্ছে অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। তো ওই যে হ্যাঁ। মানে ওই 180 ডিগ্রিটা কি হচ্ছে 90 ডিগ্রিতে ভাগ হয়েছে, যার না কারণে তো, হাফ না তো, দিন রাত। না, এতক্ষণ কি বুঝাইলাম তাহলে? অক্ষাংশের সাথে দ্রাঘিমাংশের সাথে কোনো সম্পর্ক নাই। না, অক্ষাংশের সাথে তো কোনো সম্পর্ক নাই, মানে 90 ডিগ্রিটা কেন্দ্র থেকে বুঝাইছিলেন, আর মানে হ্যাঁ, চারদিকে বুঝতে পারছি, মানে সাদাই বলতে পারতেছি না। আচ্ছা, অসুবিধা নেই, আপনি বুঝতে পারলেই হইলো আর কি, অসুবিধা নাই। 90 ডিগ্রিটা কেন্দ্র থেকে কল্পনা করা হয়েছে, এই জন্যই অনুভূমিক এবং উলম্ব এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই জন্য 90 ডিগ্রির চেয়ে বেশি কল্পনা করা সম্ভব না। কিন্তু দ্রাঘিমা রেখাগুলোকে একদম সারফেস বরাবর কল্পনা করা হয়েছে, এই জন্য সম্পূর্ণ বৃত্তকে দুই ভাগে ভাগ করে 360 ডিগ্রিকে আমরা দুই ভাগে ভাগ করে 180 180 ভাগ করে ফেলেছি। এই হলো ঘটনা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আরেকজন কি জানি প্রশ্ন করতে চেয়েছিলেন, অন্য কেউ? স্যার আমি হ্যাঁ, বলেন। স্যার মানে অক্ষাংশের রেখাগুলো আর দ্রাঘিমার রেখাগুলো কেমন জানি গুলিয়ে যাইতেছে। কি গুলিয়ে যেতেছে বলেন? মানে স্যার অক্ষাংশ রেখাটা লম্ব হবে না আড়াআড়ি হবে, এটা বারে বারে শুধু ভুল হয়ে যাইতেছে। তাহলে কিভাবে মনে করিয়ে দিব আমি? উত্তর দক্ষিণে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, উত্তর দক্ষিণে যে রেখাগুলা সেগুলো হচ্ছে দ্রাঘিমা। আর পেট বরাবর যে রেখাগুলো সেগুলো হচ্ছে অক্ষরেখা। এটা মনে রাখতে না পারলে আমি কিভাবে বলবো বলেন? এটা স্যার মনে এখন রাখেন কষ্ট করে। পারছি। বলেন। স্যার এখন বুঝতে পারছি। আচ্ছা, উত্তর দক্ষিণে মানে উপর নিচে ভার্টিক্যাল যে লাইনগুলো সেগুলো হচ্ছে দ্রাঘিমা। আর বাম থেকে ডানে মানে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো সেগুলো হচ্ছে অক্ষরেখা। মাঝখানের যে বড় পেট বরাবর যে অক্ষরেখাটা সেটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। এটাকে বলা হয় নিরক্ষরেখা, বা বাংলায় বলা আরেকটা নাম আছে, বলা হয় বিষুব রেখা। আরেকটা নাম আছে কি যেন বাংলায়, ভুলে গেছি। এই বিষুব রেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, আর অক্ষাংশ বরাবর, সরি, উত্তর মেরু বরাবর পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম। এই জন্য এই কেন্দ্র থেকে দূরত্ব বেশি বলে এখানে জি এর মান কম। জি কম, জি মানে অভিকর্ষ ত্বরণ। এই বিষুব রেখায় দাঁড়াইলে মানুষকে হালকা লাগবে, মানুষ নিজেকে হালকা ফিল করবে। আর এখানে জি, এটা মহাকর্ষ চ্যাপ্টার আমরা পড়াবো, হ্যাঁ, জি সবচেয়ে বেশি, কারণ ব্যাসার্ধ কম, এখানে পৃথিবীর কেন্দ্রের কাছে চলে আসছে, এই জন্যই জি এর মান এখানে বেশি। আচ্ছা, এখন বলতে চাইছিলাম ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের সাথে ইয়ার সম্পর্ক কি, পৃথিবীর আকৃতির এবং ঘূর্ণনের সম্পর্ক কি, এটা আমরা বলতে চাইছিলাম। তো বলতে গিয়ে আমরা একটু বলি, একটু আবার আঁকি নতুন করে। বিষয় হচ্ছে, এই তো পৃথিবী, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে সূর্য, সূর্য থেকে আলোক রশ্মি আসতেছে।
দুইটা আলোক রশ্মি আমরা কল্পনা করি, এটা হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর। হ্যাঁ, তো নিরক্ষরেখা বরাবর, এই নিরক্ষরেখা বরাবর যে আলোক রশ্মিটা সূর্য থেকে আসছে, সেটা এইখানের যে ভূপৃষ্ঠ, সেই পৃষ্ঠের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে না? একদম খাড়া পড়তেছে না? আচ্ছা, আর মাঝখানের অন্য কোনো একটা বিন্দু, মনে করি এটা 60 ডিগ্রি কোনো একটা পয়েন্ট, এইখানে যদি আমরা একটা ভূপৃষ্ঠ দ্বারা করি, এইখানে সূর্যরশ্মিটা একটা কম অ্যাঙ্গেলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে না? কম অ্যাঙ্গেলে সৃষ্টি করছে না? তার মানে এইখানে যদি একজন মানুষ, খাড়া একজন মানুষ দাঁড়ায় থাকে, সে চোখ দিয়ে দেখবে সূর্যটা অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, মাথার উপরে নাই, দূরের দিকে তাকায় দেখবে অ্যাঙ্গেলে, দুপুরবেলা একদম ভর দুপুরে সে তাকায় দেখবে সূর্য তার মাথার উপরে নাই, সূর্য কোনাকুনি। আমাদের দেশে দেখেন শীতকালে সূর্য কিন্তু অনেক দূর দিয়ে উঠে। হ্যাঁ, একদম ভর দুপুরে তাকায় দেখবেন সূর্য মাথার উপরে নাই, সূর্য কিছুটা দক্ষিণ দিকে তাকিয়ে থাকে, নারিকেল গাছের মাথা, নারিকেল গাছের উপর দিয়ে যায়, বাড়ির নারিকেল গাছের পাশ দিয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালে দেখবেন সূর্য একদম মাথার উপরে দেখা যায়। তার মানে গ্রীষ্মকালে আমাদের পৃথিবীটা একদম একদম সূর্য বরাবর থাকে। এই জন্যই গ্রীষ্মকালে আমরা বেশি গরম অনুভূত করি। এখন অ্যাঙ্গেলের সাথে সম্পর্কটা কি? অ্যাঙ্গেলের সাথে সম্পর্কটা একটু কল্পনা করেন। এখন ভুলে যান, এখন পৃথিবীর উপরে আপনি দাঁড়ায় আছেন, এই জায়গায় আপনি দাঁড়ায় আছেন, মনে করেন আপনি একজন মানুষ, আপনার হাতে একটা টিনের প্লেট নিয়ে যদি আপনি একদম পাথাইল্লা করে রাখেন, যেন সূর্য রশ্মির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এইটা বেশি গরম হবে? নাকি আপনি যদি আরেকটা প্লেট এরকম কোনাকুনি করে ধরেন, যেন অ্যাঙ্গেল করে কম, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কোনটা তাড়াতাড়ি গরম হবে বলেন তো? 90 ডিগ্রিটা। সবাই কি শিওর, এগ্রি? হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, এটা তো বেশি গরম হবে। হ্যাঁ, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখবেন সেটাই সবচেয়ে বেশি গরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো তার মানে আমরা বুঝতে পারছি যে এই কারণেই বিষুবরেখা বরাবর সূর্যের আলোগুলো 90 ডিগ্রি পরে বলেই বিষুবীয় অঞ্চলগুলো হচ্ছে সবচেয়ে গ্রীষ্মপ্রধান দেশ। আর একদম এইখানে, এই মেরু অঞ্চলে সূর্যের আলোগুলো অনেক কোণাকুণি আসে বলেই, এবং দীর্ঘ বায়ুমণ্ডলের লেয়ার অতিক্রম করে আসতে হয় বলেই তাপমাত্রা কমে যায়। এই জন্য মেরু অঞ্চলে তাপমাত্রা কম থাকে। মেরু অঞ্চল দেখবেন বরফে ঢাকা থাকে। এর কারণ কি? এর কারণ এটাই, কারণ সূর্যটা আসতেছে, সাইড দিয়ে আলো দিচ্ছে। সূর্য যদি সাইড দিয়ে আলো না দিয়ে সূর্য যদি মাথার উপর দিয়ে আলো দিত, তাহলে একটা মেরুতে হয়তো গ্রীষ্মকাল, আজীবন গ্রীষ্মকাল থাকতো, আর অপর মেরুতে আজীবন শীতপ্রধান শীতকাল থাকতো। শীতকাল থাকতো। শুধু তাই না, শুধু তাই না, এক মেরুতে আজীবন দিন থাকতো, আর এক মেরুতে আজীবন রাত থাকতো। আচ্ছা, এবার আমরা একটু আপার লেভেল থিঙ্কিং করি। কেন ঋতু পরিবর্তন হয়? আচ্ছা, ঋতু পরিবর্তন হইলো কেন? ঋতু পরিবর্তন হওয়ার কারণ কি, কে ভাবতে পারেন? বার্ষিক গতির বার্ষিক গতির কারণে। না, বার্ষিক গতি হইলে ঋতু পরিবর্তন হবে কেন? স্যার এই যে পৃথিবীতে সূর্য এই নির্লক্ষে জায়গায় আছে, সূর্য এই জায়গায় আছে, হ্যাঁ, এটা সূর্য কেন্দ্রে আছে, পৃথিবীর কক্ষপথ হচ্ছে এটা, পৃথিবী একবার এখানে আছে, আর একবার এখানে আছে, আরেকবার এখানে আছে, আরেকবার এখানে আছে, ঋতু পরিবর্তন হবে কেন? ঋতু পরিবর্তন হয় পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘুরে, তার কারণে তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সূর্য থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অবস্থান করে, তার উপর ভিত্তি করে ঋতু পরিবর্তন হয়। বিভিন্ন দূরত্বে, নাকি বিভিন্ন অন্য কিছু? মেরুগুলো বিভিন্ন দূরত্বে। হুম, দূরত্বের স্যার সাথে খুব একই একটা ফ্যাক্টর দূরত্বে। নাই। স্যার ওয়েট ওয়েট একই ওয়েট দূরত্বে ওয়েট বিভিন্ন দূরত্বের সাথে দূরত্ব। খুব বেশি ফ্যাক্টর নাই। কারণ কেপলারের সূত্র আছে, নক্ষত্রের কেপলারের সূত্র আছে, গ্রহের কেপলারের সূত্র অনুযায়ী পৃথিবীগুলো, গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘোরে। উপবৃত্তাকার। উপবৃত্তাকার, বৃত্তাকার না, উপবৃত্তাকার মানে
আমি যদি একটা উপবৃত্ত আঁকি এরকম, চ্যাপ্টা বৃত্ত, উপবৃত্ত মানে চ্যাপ্টা বৃত্ত, এটার একদম মাঝখানে না, এই যে এইখানে হচ্ছে নক্ষত্রটা, তার মানে পৃথিবীর গতিপথটা অ্যাকচুয়ালি বাস্তবে এইরকম, একদম বৃত্তাকার না, একদম কেন্দ্রে না। তাহলে এইখানে যখন থাকবে পৃথিবী আর এখানে যখন থাকবে, তখন এখানে দূরত্ব মনে করেন 100 মিটার, আর এখানে দূরত্ব মনে করেন 50 মিটার। হ্যাঁ, তাই না? এরকম না? না, আসলে এত না। যে আমি আঁকা না, আপনাদের চোখে দেখার জন্য বুঝেন, এই জন্য আমি এত ডিফারেন্স করে আঁকছি। বাস্তবে আসলে ডিফারেন্সটা এত হয় না। এত যদি হইতো তাহলে পৃথিবী সূর্যের কাছে গিয়ে পুইরা ছাই হয়ে যেত। আসলে এত ডিফারেন্স হয় না। ডিফারেন্স হয় কত জানেন? 4951। 1% বা 2% ডিফারেন্স হয় দূরত্বে। ধরে নিলাম 2% বা 3%, 4% ডিফারেন্স মনে করেন। এখানে হচ্ছে 52 মিটার, 52 আলোকবর্ষ, এখানে হচ্ছে 48 আলোকবর্ষ। তো এইটুক ডিফারেন্সের জন্য তো তাপমাত্রা সর্বোচ্চ 1-2 ডিগ্রি ডিফারেন্স হওয়ার কথা। শীতকালে বাংলাদেশে যদি হয় ধরেন 18 ডিগ্রি, গ্রীষ্মকালে হওয়ার কথা 22 ডিগ্রি, 2-4 ডিগ্রি ডিফারেন্স হওয়ার কথা। শীতকালে 4-5 ডিগ্রিতে নেমে আসছে, গ্রীষ্মকালে 42 ডিগ্রিতে চলে যায়, হিউজ 35 ডিগ্রি ডিফারেন্স হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হইতো যদি অনুপাতটা যদি এই ধরেন 5:35 এরকম ডিফারেন্স হইতো। এখানে 5 মিটার আর এখানে 50 মিটার, এরকম যদি ডিফারেন্স হইতো তাইলে সম্ভব ছিল। এটা তো অসম্ভব। তাহলে মূল ঘটনাটা তাহলে দূরত্ব না। এই যে আপু যে বললো যে মেরুগুলো এক এক সময়ে এক এক দূরত্বে থাকে, এটা মূল কারণ না। এটা একটা কারণ। এটা ঋতু পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখে অনলি 1% বা 2% হাইয়েস্ট। তাহলে মূল ঘটনা এটা না। মূল ঘটনা উপবৃত্তাকার পথে ঘুরে, এই জন্য না। যদি উপবৃত্তাকার পথে না ঘুরে একদম সুষম বৃত্তাকার পথেও ঘুরতো, তাহলেও ঋতু পরিবর্তন হইতো। আমরা আবার কল্পনা করি যে পৃথিবী সুষম বৃত্তাকার পথেই ঘুরে, মূল যে কারণটা সেটাকে আমরা উদ্ধার করার চেষ্টা করি। আমরা মনে করি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একদম সুষম বৃত্তাকার পথে ঘুরে। তাহলে কি হয় দেখি আমরা। মনে করেন এই হচ্ছে পৃথিবীর পরিভ্রমণ পথ, এই মাঝখানে হচ্ছে সূর্য, এখানে পৃথিবী একটা সময় আছে, এখানে একটা সময় আছে, এখানে একটা সময় আছে, এখানে একটা সময় আছে। হ্যাঁ, তো এখন এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। উত্তর দক্ষিণ বরাবর যদি আমি কেটে ফেলি, একদম একটা রেখা কল্পনা করি, তাহলে এই বিষুব রেখাটা হচ্ছে এই বরাবর। তাহলে বিষুব রেখা বরাবর লম্বভাবে কিরণ দিচ্ছে সবচেয়ে বেশি গরম বিষুব রেখা, আর মেরু বরাবর সবচেয়ে বেশি অ্যাঙ্গেলে কিরণ দিচ্ছে, এই জন্য সবচেয়ে বেশি ঠান্ডা হবে উত্তর ও দক্ষিণ মেরু। তো এখানেও তো সেম ঘটনাই ঘটবে, উত্তর মেরু এখানে, দক্ষিণ মেরু এখানে। তাহলে এই পৃথিবীর যে পেট বরাবর রেখা, এই পেট বরাবরই তো পৃথিবীকে সূর্যটাকে ডাইরেক্ট আলো দিবে। এখানেও তো পেট বরাবরই আলো দিবে, এখানেও তো পেট বরাবরই আলো দিবে। তাহলে তো বিষুবীয় অঞ্চলে আজীবনই সবচেয়ে গরম হওয়ার কথা, মেরু অঞ্চলে আজীবনই সবচেয়ে শীত হওয়ার কথা। আসলেও হয় তাই। বিষুবীয় অঞ্চল আসলেই আজীবনই গরম থাকে। কিন্তু কিন্তু উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ মানে অর্ধেক পৃথিবীর উত্তর অংশ, এরা আজীবনই গরম বেশি পাচ্ছে। এই এই বিন্দুটা মনে করেন বাংলাদেশ আছে, এখানে বাংলাদেশ, সে আজীবনই তো গরম, একই হারে গরম পাচ্ছে। সে তো আজীবন একই হারে গরম পাচ্ছে। তাহলে আজীবনই তো বাংলাদেশে এই গ্রীষ্মকালই থাকার কথা, শীতকাল কেন আসবে বাংলাদেশে? এখন এটার উত্তর দেন কেউ একজন। কি জানতেন আপনারা, কি ধারণা করতেন, সারা জীবন কি জেনে আসছেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আমি কি আমার লজিকটা ক্লিয়ার কিনা, আমার প্রশ্নটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, বাংলাদেশের clear। পজিশন তো সরে যাচ্ছে না, বাংলাদেশ তো সারা জীবনই 23-24 ডিগ্রি অক্ষাংশে আছে।
বাংলাদেশের ইয়া যেন কত আমি ভুলে গেছি এই মুহূর্তে। হোয়াট এভার, একই পজিশনই তো বাংলাদেশ সবসময় আছে। তাহলে বাংলাদেশে কেন একবার গ্রীষ্মকাল হবে, কেন একবার শীতকাল হবে? এর কারণ হচ্ছে পৃথিবী শুধু আহ্নিক গতি এবং বার্ষিক গতি ছাড়াও আরেক ধরনের গতি আছে পৃথিবীর। সেটা হচ্ছে টিল্টিং মুভমেন্ট। টিল্ট জিনিসটা কি? টিল্ট মানে হচ্ছে, ধরেন কলমটাকে আমি নিক্ষেপ করেছি, বুলেটটাকে, কলমটা একটা বুলেট, বুলেটটাকে আমি নিক্ষেপ করেছি, বুলেটটা সামনের দিকেও যাচ্ছে, আবার নিজের দিকেও ঘুরছে। সামনের দিকে যাওয়াটাকে কল্পনা করেন বার্ষিক গতি, আর এই যে ঘুরতেছে রাউন্ড আকারে ঘুরতেছে যে, এটাকে মনে করেন বলেন আপনি আহ্নিক গতি। নিজের অক্ষের চারদিকে ঘোরাটাকে আহ্নিক গতি বলে। আর বাম থেকে সামনে গিয়ে বৃত্তাকার পথে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসাটাকে বার্ষিক গতি বলে। বা বুলেটের বার্ষিক গতিও আছে, আহ্নিক গতিও আছে। এছাড়াও আরেক ধরনের গতি বুলেটের আছে, দ্যাট ইজ টিল্ট। সেটা হচ্ছে বুলেটটা এরকম এরকমও করছে, মানে বুলেটটা স্ট্রেট সোজা চলে যাচ্ছে না, সে অ্যাকচুয়ালি যাওয়ার সময় এরকম এরকম নাচতে নাচতে যাচ্ছে। এটাকে টিল্ট বলা হয়। তাহলে পৃথিবী নাচে কেমনে? হ্যাঁ, পৃথিবীও নাচে। একটা মজার বিষয়, পৃথিবীও নাচে। কিভাবে নাচে পৃথিবী? আবার আরেকটা চিত্র আঁকি। পৃথিবীর সূর্যটাকে ছোট্ট করে আঁকি, পৃথিবীর চারটা পজিশন একটু বড় করে আঁকি। এই একটা একটা পজিশন, এই আর একটা পজিশন, এই আর একটা পজিশন, এই আর একটা পজিশন। ঠিক আছে? তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুর যে কাল্পনিক রেখাটা, এটা আসলে একদম এই সূর্যের সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নাই। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলই থাকতো, তাহলে সারা জীবনই একই বিন্দুতে আজীবন একই সময় থাকতো। কখনো শীতকাল বা হতো না, দিন রাত্রির বৃদ্ধি কখনো হইতো না, চেঞ্জ হইতো না। এবং এই উত্তর মেরুতে আজীবনই রাত থাকতো, দুইটা মেরু আজীবনই রাত থাকতো। কারণ একটা স্পর্শক টানেন পৃথিবী থেকে, সূর্য থেকে, এই রেখাগুলো এভাবে চলে যেত, পাস করে চলে যেত। মেরু অঞ্চল কখনোই সূর্যের আলো পাইতো না। তাহলে ঘটনাটা কি? ঘটনা আসলে মেরুগুলো এখানে না, ঘটনা হচ্ছে এই মেরুবিন্দু গুলো অ্যাকচুয়ালি এখানে থাকে না। মেরুবিন্দু গুলা পৃথিবীটা সূর্যের সাথে এইরকম অ্যাঙ্গেলে নাই। কি অ্যাঙ্গেলে আছে? এই অ্যাঙ্গেলটা একটু কোনাকুনি আছে, এই যে এরকম। বুঝতে পারছেন? মানে সূর্যের সাথে যে অ্যাঙ্গেলটা থাকার কথা ছিল, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই। প্লেন যে সমতল যে আছে তার সাথে এই অ্যাঙ্গেলে আছে। এটাকে আনুমানিক 23.545, 23 দশমিক সামথিং ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। বুঝতে পারছেন নাকি পারেন নাই? অ্যাঙ্গেলটা আর একটু ডান দিকে হবে, হ্যাঁ, আর একটু ডান দিকে হবে আরো উপরের অংশ। বেশি, হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ, বেশি দূরে হবে নাকি? উপরের অংশটা 23.5 ডিগ্রির মধ্যে হবে উত্তর গোলার্ধ, আর ঠিক অপোজিট সাইডে হবে দক্ষিণ গোলার্ধ। হ্যাঁ, আমি তো তাই আঁকছি, 23.5 ডিগ্রি আঁকছি। এটা হবে 0 ডিগ্রি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে উত্তর মেরু, অরিজিনাল উত্তর মেরু হচ্ছে এটা, অরিজিনাল দক্ষিণ মেরু হচ্ছে এটা। যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেদিক দিয়ে যায় নাই। এবং বিষুব রেখাটা মাঝখান দিয়ে যায় নাই, বিষুব রেখাটা গেছে এইরকম ভাবে কোনাকুনি। তার মানে দেখেন, যে যখন উত্তর গোলার্ধে, এটা উত্তর গোলার্ধ, হ্যাঁ, যখন উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, গ্রীষ্ম বানান ভুল হয়েছে, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন এই 0 ডিগ্রি অক্ষাংশটা সরাসরি সূর্যের বেশি তাপ পাচ্ছে না। পাচ্ছে কি? কোন অংশটা? এই 23.5 ডিগ্রি, এই দিস পয়েন্ট ইজ অলসো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। কেন হইলো? কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, উপর দিকে বামে 23.5 ডিগ্রি হেলেছে বলেই বিষুব রেখাটাও নিচের দিকে 23.5 ডিগ্রি নিচে নেমে গেছে। এই জন্য উত্তর গোলার্ধের সর্বোচ্চ 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধের যে বিন্দুটা আছে, সেই বিন্দুটা সর্বোচ্চ সূর্যের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো পায়।
এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো পাচ্ছে, মানে সর্বোচ্চ গ্রীষ্মকাল হচ্ছে। বুঝছেন না বুঝেন নাই? এরপরের যে অংশ, 23 ডিগ্রির পরে যেগুলা মনে করেন 60 ডিগ্রি, এরা কখনোই আহ, সূর্যের 90 ডিগ্রি আলো পায় না, এই জন্য এরা সবসময় শীতকাল থাকে, বরফে ঢাকা থাকে। না, শীতকাল থাকে বলা যাবে না। এরা এই বছরের 6 মাস এরা এদের এদের গ্রীষ্মকালই থাকে। কিন্তু গ্রীষ্মকালে ওদের টেম্পারেচার মাইনাস থাকে, যেমন রাশিয়া ভ্লাদিভস্টক মনে করেন একটা শহর, এনে গ্রীষ্মকালে টেম্পারেচার থাকে -10, আর শীতকালে টেম্পারেচার থাকে -40। কথার কথা, বুঝতে পারছেন? কিন্তু উত্তর গোলার্ধে এই সময়ে গ্রীষ্মকাল, সময়টা কি? জুন। কত জুন? জুনের কয় তারিখ? 23। 21। হ্যাঁ, 21 জুন না? হ্যাঁ, 21 জুন, বড়দিন। 21শে জুন হচ্ছে এই 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলটা পৃথিবীর একেবারে উত্তর, সম্পূর্ণ সর্বোচ্চ উত্তর দিকে পৃথিবী হেলে থাকে, এই জন্য 23শে জুন হচ্ছে গ্রীষ্মকাল। আবার আরো 6 মাস পরে যখন পৃথিবী 4 ভাগে ভাগ করে ফেলছে কিন্তু, হুম 6 মাস পরে, না এখান থেকে যখন সেপ্টেম্বরে চলে যায়, 23শে সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর 4 ভাগে ভাগ করে ফেলি, 12 মাসকে 3 মাস 3 মাস করে ভাগ করে ফেলছি, এনে 3 মাস। ঠিক আছে, আরো 3 মাস পরে যখন এই অপোজিটে, মানে জুনের পরে 6 মাস পরে ডিসেম্বর, কত ডিসেম্বর? 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর তারিখে ওই বিষুবরেখা কিন্তু আগের মতো বাঁকাই হয়ে আছে, বিষুবরেখার কিন্তু মাথা ঠিক হয় নাই। তখন কি হয় বলেন তো? উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা। উত্তর গোলার্ধে শীতকাল। হ্যাঁ, উত্তর গোলার্ধ দেখেন দূরে চলে গেছে। উত্তর গোলার্ধ এটা কিন্তু এখন 23.5 ডিগ্রি দক্ষিণ, এই 23.5 ডিগ্রি দক্ষিণ, এরা কিন্তু এখন লম্বভাবে আলো পাচ্ছে। তার মানে 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধ সর্বোচ্চ সূর্যের দিকে হেলে থাকে, এই জন্য 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর সূর্যের আলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে। মানে 23.5 ডিগ্রি দক্ষিণে যারা দাঁড়ায় থাকবে, ধরেন মনে করেন দক্ষিণ দিকে একটা রাষ্ট্র বলেন, আফ্রিকার দক্ষিণে যারা আছে, আফ্রিকার দক্ষিণ অংশে সাউথ আফ্রিকা মনে করেন, সাউথ আফ্রিকায় যে লোকটা দাঁড়ায় থাকবে, সে দেখবে তার মাথার উপরে একদম সূর্য তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশে যে লোকটা দাঁড়ায় থাকবে, সে দেখবে সূর্য নারিকেল গাছের, বাড়ির নারিকেল গাছের মাথার পিছন দিয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশে, মানে উত্তর গোলার্ধের মানুষ, উত্তর গোলার্ধের সভ্যতা রাষ্ট্র দেখবে শীতকাল, আর দক্ষিণ গোলার্ধের সভ্যতা রাষ্ট্র দেখবে কি কাল? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। আর এই দুইটা সময়ের মাঝামাঝি যে দুইটা সময়, একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, আর একটা হচ্ছে নিচের দিকে যেটা মার্চ, কত মার্চ যেন, কত মার্চ? 21। দেখে বলেন, গুগল দেখে বলেন, গুগলে সার্চ দিয়ে বলেন। 21 মার্চ। সেপ্টেম্বর এবং মার্চ, এই দুইটা সময়ে এই সূর্যের আলোটা একদম ঠিক ঠিক এই বিষুব রেখা বরাবর সোজা খাড়া হয়ে পড়তেছে। বুঝছেন না বুঝেন নাই? এই জন্য সেপ্টেম্বর মাসে এবং মার্চ মাসে যারা বিষুব রেখার ঠিক উপরে আছে, তাদের এখানে সর্বোচ্চ গ্রীষ্মকাল, সর্বোচ্চ গরম। কিন্তু এর চেয়ে উত্তরে যারা 23 ডিগ্রি উত্তরে যারা আছে, যেমন বাংলাদেশ মোটামুটি 24 ডিগ্রি উত্তরে আছে, এই বাংলাদেশের অঞ্চলের মানুষজন, এরা এরা কিন্তু জুন মাসে বেশি গরম দেখে। কিন্তু তো সেপ্টেম্বর এবং মার্চ এই দুইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে মাঝামাঝি সময় আর কি। এই সময়ে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সমান সমান গরম এবং শীত পায়, কারণ ওই সময়ে সূর্যটা থাকে ঠিক বিষুব রেখার বরাবর, মাঝ বরাবর। এই জন্য বিষুব রেখা থেকে যত উত্তরে যাওয়া যায় শীত বাড়তে থাকে,
বিষুবরেখা থেকে যত দক্ষিণে যাওয়া যায় শীত বাড়তে থাকে, আর বিষুবরেখার উপর বরাবর সবচেয়ে বেশি গরম থাকে এই সেপ্টেম্বর এবং মার্চে। আর জুলাই আর ডিসেম্বরে কি হয়? জুন আর ডিসেম্বরে, জুনে হচ্ছে বিষুবরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় তত গরম বাড়তে থাকে, বাড়তে 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 23.5 পর্যন্ত সর্বোচ্চ গরম হয়। এই 23.5 পার হয়ে যখন আরো উত্তরে চলে যায় মেরুর দিকে, তখন আবার গরম কইমা ঠান্ডা হইতে থাকে। এই হচ্ছে আমাদের ঋতু পরিবর্তনের মূল কারণ। তার মানে এই যে টিল্টিং অ্যাকশন, পৃথিবীর যে কেন্দ্র, পৃথিবী, সূর্যের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী যে সংযোগ রেখাটা, এইটা পৃথিবীর ঘূর্ণনতলের সাথে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু তলের সাথে 90 ডিগ্রি, পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নাই, সে আছে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই জন্যই এই অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে, বুঝছে? এই ঋতু পরিবর্তনটা হয়েছে। বুঝছেন না বুঝেন নাই? সবাই বলেন, বুঝেছেন? স্যার একটু জটিল লাগতেছে। না, জটিল হইলেও তো, জটিল লাগলেও জিনিসটা তো আসলে বুঝতে তো হবে। আর জটিল লাগলেও একটু কি বুঝছেন কিনা, যে হ্যাঁ বুঝছি পৃথিবী স্যার। পজিশন চেঞ্জ করে ফেলছে, সূর্যের চারদিকে পৃথিবীর গতিটাকে আপনি 4 ভাগে ভাগ করে ফেলেন, 4টা বৃত্তে ভাগ করে ফেলেন, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে ফেলেন। করার পরেও আপনি পৃথিবীর যে হেলে থাকাটা, এটাকে আপনি পরিবর্তন করলেন না। পৃথিবীর স্থান চেঞ্জ করলেন ঠিকই, কিন্তু পৃথিবী যে সোজা ছিল না, একটু অ্যাঙ্গেল হয়েছিল, এটাকে আপনি চেঞ্জ করলেন না। আমি আবার দেখাই, স্ক্রিন শেয়ার অফ করে দেখাই। মনে করেন আমার মাথাটা হচ্ছে সূর্য, আমার এই হাতটা হচ্ছে পৃথিবী, হাতের উপরে আছে উত্তর মেরু, হ্যাঁ, নিচে আছে দক্ষিণ মেরু। আর আমি যদি একদম খাড়া এরকম রাখি, হাতটাকে খাড়া রাখি, তাহলে আমার সূর্য থেকে, আমার বডি থেকে, আমার চোখ থেকে আলো যাচ্ছে, মনে করেন আলো এই উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে সমান সমান যাচ্ছে। এই জন্য দুই জায়গায় সারা জীবনই সমান কাল, সমান সিজন, সেম সিজন থাকার কথা ছিল। কিন্তু আমি যদি বলি যে সূর্যটা আসলে, পৃথিবীটা আসলে এভাবে খাড়া নাই, পৃথিবীটা আসলে এরকম অ্যাঙ্গেল হয়ে আছে, তাহলে দেখেন উত্তর মেরুটা আমার চোখের কাছে চলে আসলো, মানে গ্রীষ্মকাল, আর দক্ষিণ মেরুটা দূরে সরে গেল, মানে দক্ষিণ শীতকাল। মেরুতে শীতকাল। আবার যখন 6 মাস পরে ঘুরে যখন এইখানে চলে গেল, তখন পৃথিবীর হাতটা, আমার পৃথিবীটা যেভাবে অ্যাঙ্গেল ছিল এভাবেই আছে। যার কারণে দেখেন উপরের উত্তর মেরুটা আগে যেমন কাছে ছিল, এই যে এরকম এরকম ছিল, এরকমই আছে। দেখেন আমার ডান হাতটা দেখেন, এই হাতে উত্তর মেরুটা উপরের অংশটা কাছে আছে, মানে গ্রীষ্মকাল। আর এর 6 মাস পরে যখন এইখানে চলে গেল, তখন কিন্তু উত্তর মেরুটা দূরে সরে গেল, মানে উত্তর মেরুতে হয়ে গেল শীতকাল। কথা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ স্যার। জটিল লাগার কি আছে? আবার যখন মাঝখানের সময়টা ছিল, সেপ্টেম্বর মাস, ঠিক মুখ বরাবর দেখেন সূর্যটা কিন্তু এইখানে এই মাঝ বরাবর আলো দিচ্ছে। এই উত্তর মেরু অ্যাঙ্গেল করে আছে ঠিকই, কিন্তু এতে কিন্তু ডিস্টেন্স হচ্ছে না। উত্তর মেরুটা কিন্তু এইরকম অ্যাঙ্গেল করে আছে না, এইরকম কাছে দূরে না, সে কিন্তু এইরকম ভাবে আছে। এরকম ভাবে হেলে থাকলে আমার থেকে দূরত্ব কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই পজিশনে যখন আছে তখন কিন্তু এই হেলাতে দূরত্ব পরিবর্তন হচ্ছিল, কিন্তু এই পজিশনে যখন চলে আসবে, তখন এই অ্যাঙ্গেলে কিন্তু আমার থেকে উত্তর বা দক্ষিণ মেরুর দূরত্ব পরিবর্তন হচ্ছে না। বুঝতে পারছেন? এই জন্য সেপ্টেম্বর এবং মার্চে সব জায়গায় সমান টেম্পারেচার থাকে, এবং বাংলাদেশের জন্য সেপ্টেম্বর এবং মার্চ মাস হচ্ছে সবচেয়ে নাতিশীতোষ্ণ, মাঝামাঝি টেম্পারেচার থাকে। আরামদায়ক সময় আর কি সেপ্টেম্বর এবং মার্চ। খেয়াল করে দেখেন, বাস্তবেও তাই। সেপ্টেম্বর মাসে না শীত না গরম, মার্চ মাসে শীত মাত্র গেল, গরম আসতেছে, এখনো বেশি গরম আসে নাই। এপ্রিল মে থেকেই শুরু হয়ে যায় গরম। আচ্ছা, সেটা জুনে গিয়ে সর্বোচ্চ হয়। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ শেষ। আমরা এখন ইচ্ছা করলে আমাদের শীতে চলে যেতে পারি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? আমরা অলরেডি 11টা 9 বেজে গেছে, আমরা মূল জিনিসগুলো বুঝে গেছি। এখন আমরা একটু দ্রুত আগাবো, রিডিং করব। এই রিডিং গুলো আসলে না পড়লেও চলতো, আপনারা নিজেরা বাসায় করে নিলেও পারতেন, তবু দায়িত্ব এই জন্য করে দেই। অক্ষরেখাগুলা কি? যেগুলা পূর্ব পশ্চিমে যাচ্ছে, বাম থেকে ডানে, অনুভূমিক, সেগুলা। আচ্ছা, নিরক্ষরেখা কি? পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা পূর্ব পশ্চিমে গেছে, সেটাকেই নিরক্ষরেখা বলে। আচ্ছা, সমঅক্ষরেখা মানে কি? সম অক্ষরেখা,
মানে নিরক্ষরেখার সমান্তরাল অন্যান্য যে অক্ষরেখাগুলো আছে সেই সবগুলাকেই সমঅক্ষরেখা বলে। উভয় দিকে উত্তর ও দক্ষিণ পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত কল্পনা করা হয়। কেন 90 ডিগ্রি? এটা আমি আগে বুঝাইছি যে কেন্দ্র থেকে 90 ডিগ্রি উপরে উত্তর মেরু আর 90 ডিগ্রি নিচে দক্ষিণ মেরু, এই জন্য 90 ডিগ্রি, এর বেশি যাওয়ার সুযোগ নাই। মূল মধ্যরেখা, এটা হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণ মেরু বরাবর যে কল্পনা করা হয় সেটাকে মূল মধ্যরেখা বলে। আচ্ছা, না সরি, ভুল বলছি। মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রগামী না। মূল মধ্যরেখা হচ্ছে পৃথিবীর মাঝখান বলতে বোঝানো হয়েছে গ্রিনিচ রেখাকেই, গ্রিনিচ শহরটাকেই। যে একটু একটু আগে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে জিএমটি, বলে না? বাংলাদেশ টাইম হচ্ছে, লোকাল টাইম হচ্ছে জিএমটি প্লাস 6। এর মানে কি? গ্রিনিচ মিন টাইম প্লাস 6 আওয়ার্স। জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচের গড় সময়, সেটাকে বলা হচ্ছে গ্রিনিচ টাইম, গ্রিনিচ মিন টাইম। স্ট্যান্ডার্ড টাইম যেটাকে বলে জিএমটি। এই গ্রিনিচ রেখা বরাবর যে দ্রাঘিমাটা কল্পনা করা হয়েছে স্টার্টিং পয়েন্ট, সেটাকে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। এইটাকেই মূল মধ্যরেখা বলা হচ্ছে। মানে গ্রিনিচ রেখার বরাবর যেই দ্রাঘিমা রেখাটা উত্তর দক্ষিণে কল্পনা করা হচ্ছে সেটাকেই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কল্পনা করা হচ্ছে। এবার বুঝি অন্যান্য দ্রাঘিমা রেখাগুলো কি। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর, মানে উলম্ব, আমাদের ল্যাপটপের স্ক্রিনের, আপনাদের মোবাইলের স্ক্রিনের উপর থেকে নিচ বরাবর যে কল্পনা করা হচ্ছে সেগুলাকে দ্রাঘিমা রেখা বলে। প্রত্যেকটা দ্রাঘিমা রেখা, প্রত্যেকটা নিরক্ষরেখা একে অপরের সাথে লম্ব। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা দ্রাঘিমা এবং প্রত্যেকটা নিরক্ষরেখা একে অপরের সাথে লম্ব, বাট নিজেরা নিজেরা কিন্তু আবার সমান্তরাল। প্রত্যেকটা দ্রাঘিমা রেখা একে অপরের সাথে সমান্তরাল, প্রত্যেকটা অক্ষরেখা একে অপরের সাথে সমান্তরাল। জালি মনে করেন, জালি জালি নেট, ঠিক আছে? প্রত্যেকটা নেট এরকম এরকম। বুঝতে পারছেন? আচ্ছা, নিজেরা নিজেরা সমান্তরাল, বাট অপোজিট গুলার সাথে আবার 90 ডিগ্রি। আচ্ছা, পরে কি বলছে? দ্রাঘিমা রেখাগুলো পরিধির অর্ধেকের সমান, রাইট? উত্তর দক্ষিণে যেগুলা দ্রাঘিমা রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর, এটা তো একটা তরমুজের স্লাইসের মতো অর্ধেক অর্ধবৃত্ত পূরণ করেছে। এই জন্য পৃথিবীর ব্যাসার্ধের পরিধির অর্ধেকের সমান। যদি পুরা পরিধি ঘুরেই ফেলতো তাইলে তো পৃথিবীকে অর্ধেক ভাগে ভাগ করার দরকার ছিল না। আমরা কিন্তু বলেছিলাম যে অর্ধেক ভাগে ভাগ করেছি, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অর্ধেক ভাগে ভাগ করেছি। আরেকটা চিত্র আগে দেখাই। মনে করেন এই যে পৃথিবী, উত্তর মেরু দক্ষিণ মেরু, এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অর্ধেক, এইটুকুই হচ্ছে আমার একটা দ্রাঘিমা রেখা। এই উল্টা সাইড দিয়ে ফিল আপ করি নাই, অপোজিট দিয়ে ফিল আপ করি নাই, কারণ এদিককে আমি পূর্ব বলেছি, আর অপোজিটে যেটা ছিল, যেটাকে আমি ডান দিক দিয়ে দেখাইছি, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছিল না, সেটাকে আমি আবার অন্য একটা দ্রাঘিমা রেখা বলতেছি, সেটার নাম দিয়েছি পশ্চিম। বুঝতে পারছেন? অর্ধেক অর্ধেক ভাগে ভাগ করে ফেলেছি দ্রাঘিমা রেখাগুলোকে। না বুঝলে বলবেন, আমাকে থামাবেন, তারা আর কিছু নাই। আচ্ছা, পরে বলছে দ্রাঘিমা রেখার ব্যবধানে 1 ডিগ্রি সময়ের ব্যবধানে পার্থক্য হয় 4 মিনিট, এটা দেখাইছে অলরেডি। আচ্ছা, একটি নির্দিষ্ট দ্রাঘিমা বরাবর সময়ের পার্থক্য থাকে না, এটা অলরেডি অনেক আলোচনা করে ফেলছি। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখাটা কি? হ্যাঁ, কর্কট ক্রান্তি রেখাটা কি অ্যাকচুয়ালি? এই যে একটু আগে যে আলোচনাটা করলাম যে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি পর্যন্ত পৃথিবী সর্বোচ্চ সূর্যের দিকে হেলে থাকে, তাহলে যেই অ্যাঙ্গেল পর্যন্ত, যেই অক্ষরেখা পর্যন্ত পৃথিবী উত্তর গোলার্ধে সর্বোচ্চ সূর্যের দিকে হেলে থাকে, সেটাকেই কর্কট ক্রান্তি রেখা বলা হয়েছে। 23.5 আমি একটা রাফ মান বলেছিলাম, অ্যাকচুয়ালি মানটা হচ্ছে 23.42 থেকে 23.47 পর্যন্ত। এটা আপ ডাউন করে, হ্যাঁ, 100-200 বছর পর পর আপ ডাউন করে। বুঝতে পারছেন? তো এই মুহূর্তে যে মানটা আছে সেটা হচ্ছে 23.44। এই মুহূর্তে 23.44 ডিগ্রি অক্ষরেখাটা হচ্ছে জুনের 26 তারিখ সর্বোচ্চ, জুনের 21 তারিখ সর্বোচ্চ উত্তর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। এরপরে আবার নিচে নামা শুরু করে। ঠিক একই রকম
দক্ষিণ গোলার্ধে যে রেখাটা সর্বোচ্চ সূর্যের দিকে হেলে থাকে 23.4 ডিগ্রি 44 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ, সেটার নাম দেওয়া হয়েছে মকর ক্রান্তি রেখা। তো কর্কট ক্রান্তি ইংরেজি হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, আর মকর ক্রান্তি ইংরেজি হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এগুলো একটু শিখে রাখেন, মনে রাখেন, যদিও ইংলিশে আসে না, কখনো কখনো আসতে পারে। তো মজার ব্যাপার হচ্ছে এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়েই গেছে। এই জন্য বাংলাদেশই হচ্ছে জুন মাসে, বাংলাদেশ হচ্ছে রেঞ্জ। পৃথিবীর মাঝখানের যে রেখাটা, সেটা গেছে মনে করেন ইকুয়েডর দিয়ে, ইকুয়েডর, পেরু। আপনার নাম শুনেছেন না? ইকুয়েডর একটা রাষ্ট্র, ফুটবল খেলে। হ্যাঁ স্যার। এই ইকুয়েডর নামটা কিন্তু এসেছে ইকুয়েটর থেকে। ইকুয়েটর রেখা থেকে। পৃথিবীর যে বিষুব রেখা, এটার ইংলিশ হচ্ছে ইকুয়েটর। ইকুয়েল থেকে এসেছে ইকুয়েটর। ইকুয়েল দুই ভাগে ভাগ করেছে পৃথিবীকে পেট বরাবর, এই জন্য নাম দেওয়া হয়েছে ইকুয়েটর। আর ইকুয়েটর রেখাটা ইকুয়েডর রাষ্ট্রের উপর দিয়ে গেছে বলে ওই রাষ্ট্রটার নাম দেওয়া হয়েছে ইকুয়েডর। তাহলে ইকুয়েডর থেকে উত্তর দিকে যখন আপনি যেতে থাকবেন বাংলাদেশ পর্যন্ত, তখন পার হয়ে যাবে 23.44 ডিগ্রি উত্তরে পার হয়ে যাবেন। বাংলাদেশ পার হয়ে যখন আরো উত্তরে যাবেন, নেপাল, ভুটান, ওইদিকে কিন্তু বাংলাদেশের মতো গরম পড়বে না। যতই উত্তরে যাবেন দেখবেন খালি শীত আর শীত। বাংলাদেশের উত্তরে গেলেই দেখবেন শীত, দার্জিলিং গেলেই দেখবেন শীত, বেশি দূরে না, পঞ্চগড় থেকে 50 কিলো উত্তরে গেলে দেখবেন শীত শুরু হয়ে গেছে, আর গরম পাবেন না। হুম। চীনে তো গরম বাংলাদেশের মতো পড়ার কথা না। যদিও গরমের উপর জন্য আরো কিছু বিষয় আছে, হিট ওয়েভ আছে না, বিভিন্ন রকম সিজনাল এবং রিজিওনাল উইন্ড ফ্লো আছে না, সিরোক্কো, খামসিন, লু, তারপর সাইমুম, এরকম বিভিন্ন বাতাসের ফ্লো আছে। বাতাসের ফ্লো এর কারণে কিন্তু টেম্পারেচার, বাতাস কিন্তু টেম্পারেচার টেম্পারেচার কিন্তু বাতাসের মাধ্যমে ফ্লো হয়। তো উত্তর দিকের বাংলাদেশের বাতাসগুলো যদি ফ্লো হয়ে চায়না চলে যায়, তাহলে কিন্তু আবার চায়নাতেও গরম পড়ে যাবে, এটা আলাদা বিষয়। আবার বাংলাদেশেও শীত পড়ে যাবে যদি, নর্মাল যে শীত থাকার কথা তার চেয়ে বেশি শীত পড়ে যাবে যদি উত্তর থেকে হিম হিমবাহ, বলে না আমাদের দেশে শীতকালে বলে না আগামী 3 দিন শৈত্যপ্রবাহ চলবে। এটা কি অ্যাকচুয়ালি শৈত্যপ্রবাহ আবার কি? মূলত চায়না বা হিমালয় থেকে যে ঠান্ডা বাতাসগুলো ফ্লো, বায়ুমণ্ডলের ফ্লো বাংলাদেশে চলে আসতেছে, এই জন্য ঠান্ডা শৈত্যপ্রবাহ হচ্ছে। এছাড়া অ্যাকচুয়ালি বাংলাদেশে এত ঠান্ডা কখনোই লাগার কথা না। 12 ডিগ্রি কম বাংলাদেশে নামার কোনো কারণই নাই। আচ্ছা, সুমেরু বৃত্ত কি? এই 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত। এটা সেকেন্ড আরেকটা দেখা কল্পনা করা হচ্ছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না পৃথিবীর ইতিহাসে বা মানুষের পৃথিবীর টেম্পারেচারের হিসাব করার জন্য। এই সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই যে সুমেরু বৃত্ত থেকে আরো উত্তরে গেলে একেবারে বেশি শীত পড়ে যায়, মাইনাসের একদম মেরুর কাছাকাছি চলে যায়। এবং একই রকম কুমেরু বৃত্ত থেকে আরো বেশি দক্ষিণে গেলে আরো বেশি শীত পড়ে যায়, মেরুর কাছাকাছি চলে যায়। কি বিষয়টা বুঝতে পারছেন? দেখাবো এটা, চিত্র এঁকে দেখাইতে হবে না, বুঝবেন? এই যে এটা মাঝখানেটা হচ্ছে বিষুব রেখা 0 ডিগ্রি, হ্যাঁ। এই যে এখানে বাংলাদেশ, এটা হচ্ছে 23.5 ডিগ্রি, এটা হচ্ছে হট রিজিয়ন। আর এইখানে মনে করেন আছে 65, 66 পয়েন্ট কত ডিগ্রি বললাম একটু আগে, কুমেরু বৃত্তটা 66.5। অ্যাকচুয়ালি এই 90 থেকে 23.5 বিয়োগ করলে কিন্তু এই 66.5 থাকে, বুঝতে পারছেন? তো 66.5 ডিগ্রি এর উত্তরে যখন চলে যাবেন তখন পুরোটাই থাকবে কি বেশি শীতকাল। তাহলে এটা হচ্ছে কোল্ড রিজিয়ন। আর এই এই স- কর্কট এবং মকর ক্রান্তি পর্যন্ত হচ্ছে হট রিজিয়ন। আর এর মাঝখানের এলাকাটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, মানে ঠান্ডা রিজিয়ন আর কি। বুঝতে পারছেন? সরি, নাতিশীতোষ্ণ রিজিয়ন। যদিও মানুষের কাছে এটাকেই বেশি শীত মনে হয়। ধরেন এই যে এই এলাকাটা চায়না, মনে করেন চায়না, রাশিয়া, আমাদের বাংলাদেশের মানুষের কাছে মনে হবে এটা তো অনেক ঠান্ডা, -20 ডিগ্রি টেম্পারেচার। তাই উত্তর মেরুতে যান, কন্টিনিউয়াস -50 ডিগ্রিতে থাকেন, তাইলে বুঝবেন ঠান্ডা কাকে বলে। -20 ডিগ্রিকে বা 0 থেকে -20 পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বলা হচ্ছে এটাই নাকি নাতিশীতোষ্ণ। আর বাংলাদেশের টেম্পারেচারকে আমরা বলতেছি হট রিজিয়ন, গরম রিজিয়ন। যদিও অ্যাকচুয়ালি বাংলাদেশ নাতিশীতোষ্ণ। কেন কেন এই রিজন হট হওয়ার পরও নাতিশীতোষ্ণ বলা হচ্ছে? মানুষের বডির জন্য
এই 25°C হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল টেম্পারেচার। আর এই হট পৃথিবীর ভৌগোলিক ভাবে হট রিজন হলো মানুষের বডির জন্য আবার এটাই হচ্ছে কমফোর্টেবল। এই জন্য এই বিষুবীয় অঞ্চলটাকেই নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হচ্ছে। কথা বুঝছেন না বুঝেন নাই? তো বিষয় হচ্ছে বাংলাদেশে গ্রীষ্মকাল পড়ে শুধুমাত্র এই জুন মাসে, হ্যাঁ, বাংলাদেশে শুধুমাত্র জুনে গ্রীষ্মকাল পড়ে। কিন্তু এই বিষুব রেখার উপরে যারা আছে তারা তো আজীবনই গ্রীষ্মকাল পড়তেছে। তারা একবার গেছে যে এখানে, এখানে গ্রীষ্মকাল, আবার এখানে গ্রীষ্মকাল, আবার যখন এখানে তখন এখানে গ্রীষ্মকাল। মানে বিষুব রেখার বরাবর যারা তারা আজীবনই গ্রীষ্মকাল পোহাচ্ছে। এই জন্য বিষুব রেখা বরাবর পৃথিবীর কালার দেখবেন বাদামি, মানে এবং মরু মরু অঞ্চল, বাদামি মানে কি মরু অঞ্চল। আর এই সব অঞ্চলে পৃথিবীর কালার হচ্ছে সবুজ। আর আরো উত্তরে গেলে পৃথিবীর কালার হচ্ছে সাদা, মানে বরফ। সাদা কেন? বরফের আচ্ছাদিত মেরু অঞ্চল। আর সবুজ কেন? বৃক্ষ আচ্ছাদিত। আর মাঝখানের অঞ্চলটা সাহারা মরুভূমি, প্রেরি মরুভূমি, আফ্রিকার মাঝখানের যে অঞ্চলগুলা, মিশর, তারপরে যে এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মাঝখানের যে মধ্যপ্রাচ্যের কান্ট্রি গুলা, এগুলা দেখবেন বাদামি মরুভূমি। কেন? বালু মরুভূমি। এই জন্য বৃক্ষ নাই, এই জন্য বাদামি, ম্যাপের মধ্যে বাদামি দেখায়। বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছি স্যার। এভাবে ভাবছেন কখনো আগে? মজা লাগতেছে না ভাবনাগুলা? স্যার লাগতেছে এগুলো আগে কোনোদিন পড়া হয় নাই তো স্যার, এই জন্য সায়েন্সের স্টুডেন্ট শেষ পর্যন্ত এগুলো নতুন নতুন লাগতেছে আমার। একটু কঠিন লাগতেছে তাই না? হ্যাঁ, স্যার। আচ্ছা, কঠিন লাগার তো কিছু নাই। আমি যেগুলো বলতেছি এগুলো তো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে এগুলা, এই যেগুলো মুখস্থ করে ফেলবেন, না বুঝলে মুখস্থ করে ফেলবেন, বুঝছেন? আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখা এটা আবার কি? এই যে 0°, লন্ডনের ঠিক অপোজিটে জাপান, পার্ল হারবার এর মাঝখান দিয়ে, জাপান এবং আমেরিকার মাঝখান দিয়ে যেই উম, ওই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180°, মানে পৃথিবীর লন্ডনের ঠিক উল্টা সাইডে, পৃথিবীর উল্টা সাইডে যেই কাল্পনিক রেখাটা হিসাব করা হচ্ছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হচ্ছে। এর পূর্ব দিকে গেলে একদিন এবং পশ্চিম দিকে গেলে একদিন। ওই যে বলছেন না যে বাংলাদেশ তো সৌদি আরবের পূর্ব দিকে হওয়ার পরেও কেন কেন বাংলাদেশ পরে ঈদ করতেছে? তাহলে এটার উত্তরটা আমি দেই যে জাপান তো পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব দিকে জাপান। জাপানের ঠিক পূর্বেই কিন্তু জাপান থেকে একটা এরোপ্লেন যদি পূর্ব দিকে রওনা দেয়, সে কিন্তু পার্ল হারবার খুঁজে পাবে, মানে আমেরিকা খুঁজে পাবে। তাহলে এখন বলেন আমেরিকাকে কেন সবচেয়ে পশ্চিমের দেশ বলা হচ্ছে? আমেরিকা তো জাপানেরও পূর্ব দিকে, কথাটা বুঝেন। যে আপু প্রশ্ন করেছিলেন, আমেরিকা তো জাপানেরও পূর্ব দিকে, তাহলে কেন আমেরিকার সময় জাপানের চেয়ে আগে হইলো না? তাহলে আগে যদি হিসাব করতেই থাকেন তাহলে তো পৃথিবী যেহেতু গোলাকার, তাহলে তো সেই আগের শেষ মাথা তো নাই, পৃথিবীর তো কোনো শেষ মাথা নাই। তাহলে পৃথিবীর স্টার্টিং পয়েন্ট কোনটাকে বলবেন যে সবচেয়ে পূর্বের রাষ্ট্র? এটা স্টার্টিং পয়েন্ট তো নাই। কাল্পনিক ভাবে ধরে নিতে হবে একটা স্টার্টিং পয়েন্ট, যে এখান থেকেই দিন গণনা শুরু। সেটাই হচ্ছে সেই আন্তর্জাতিক তারিখ রেখা। এই তারিখ রেখার পরে পশ্চিম দিকে যখন দেশ আসতে থাকে, সর্বপ্রথম দেশ আসে জাপান। এই জন্যই বলা হয় যে জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ। বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। আন্তর্জাতিক তারিখ রেখার সবচেয়ে পূর্ব দিকে জাপান, আর জাপানের সাথে লাগানো পূর্ব দিকের দেশ আহ, আমেরিকা। একদম লাগানো হইলেও এবং ইমিডিয়েট পূর্ব দিকে হইলেও দুর্ভাগ্যজনকভাবে তারিখ রেখাটা আমেরিকা এবং জাপানের মাঝখান দিয়ে চলে গেছে বলে আমেরিকাকে জাপানের পূর্ব দিকে হইলেও ধরা হচ্ছে পশ্চিম দিকে। মানে জাপান থেকে পুরা পৃথিবী 24 ঘন্টা ঘুইরা 23 ঘন্টা 59 মিনিট ঘুরলে পরে পশ্চিম দিকে আপনি পাবেন আমেরিকা। যদিও 1 মিনিট ফ্লাই করলেই আপনি চলে যেতেন উত্তর দিকে, 1 মিনিট উত্তর দিকে গেলেই আপনি 1 মিনিট পূর্ব দিকে গেলে আপনি আমেরিকা পেয়ে যেতেন। কিন্তু সেই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে না। আপনাকে বলতে হচ্ছে আন্তর্জাতিক তারিখে আপনি পার হইতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? সারা পৃথিবীতে পশ্চিম দিকে 23 ঘন্টা 59 মিনিট ঘুরে আপনাকে আসতে হবে আমেরিকায়, জাপান থেকে। এই জন্য জাপান আমেরিকা পশ্চিম দিকে।
এবং এই জন্যই আমেরিকা এবং জাপান একই তারিখ হয়। তা যদি না হইতো তা যদি না হইতো তাহলে পৃথিবীতে গন্ডগোল সৃষ্টি হয়ে যেত, আলাদা আলাদা যে যার মতো তারিখ গুনতো, প্যাচ লেগে যেত। আর একটা তথ্য দেই যে আন্তর্জাতিক তারিখ রেখাটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন না। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা স্ট্রেট লাইন, কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাটা স্ট্রেট লাইন না। জলভাগের উপর দিয়ে নেওয়ার জন্য সেটাকে একটু বাঁকানো করে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? পৃথিবী পৃষ্ঠের উপরে এটা পৃথিবী যদি হয়, এই রেখাটা হবে স্ট্রেট লাইন মাঝখানে, যদিও কাল্পনিক গোলাকার, তো পৃষ্ঠ বরাবর স্ট্রেট লাইন। কিন্তু আন্তর্জাতিক তালিকাটা সামনে স্ট্রেট আইসা একটু বাঁকা দিছে, এক জায়গায় একটু বাঁকা দিছে, এরকম এরকম হয়েছে। মাটির মধ্যে দিয়ে টাচ করা হয় নাই, পানির উপর দিয়ে নেওয়া হয়েছে। যেন মাটির উপর দিয়ে নিয়ে গেলে সমস্যা হইলো, এক দেশের মাঝখান দিয়ে যদি চলে যায়, তাহলে সেই দেশের অর্ধেক মানুষ গণবে আজকে 20 তারিখ, পরের মানুষ গণবে 21 তারিখ, এটা প্যাচ লেগে যাবে। এই জন্য জলভাগের উপর দিয়ে নিছে, যেন কোনো দেশকে ছেদ না করে, কোনো দেশ যেন না দুই ভাগে সময় বিভক্ত না হয়ে যায়। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, বলছে আর আন্তর্জাতিক তারিখ রেখা থেকে গ্রিনিচ রেখার সময় ব্যবধান 12 ঘন্টা। হ্যাঁ, 12 ঘন্টাই হবে, 24 ঘন্টার অর্ধেক। কারণ গ্রিনিচের ঠিক উল্টা দিকে হচ্ছে আহ, এই আন্তর্জাতিক তারিখ রেখা। গ্রিনিচ থেকে গ্রিনিচ পুরা বৃত্ত ঘুরলে সময় ব্যবধান হবে 24 ঘন্টা, কিন্তু গ্রিনিচ থেকে অর্ধবৃত্ত ঘুরলে সময় হবে 12 ঘন্টা। ঠিকই আছে। আচ্ছা, এগুলো বলে ফেলছি যে 360 ডিগ্রিতে 24 ঘন্টা হইলে 180 ডিগ্রিতে 12 ঘন্টা, 90 ডিগ্রিতে 6 ঘন্টা, এগুলো আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। প্রতিবাদ স্থান মানে ভূপৃষ্ঠের কোন বিন্দু থেকে পৃথিবীর উল্টা দিকে, একদম ব্যাস উল্টা দিকে যে জায়গায় স্পর্শ করে তাকে প্রতিবাদ বলা হয়। মনে করেন আপনি ঢাকা থেকে বৈশা একটা নলকূপ খোঁড়া শুরু করছেন, সেই নলকূপটা প্রথমে যাবে পৃথিবীর কেন্দ্রে, যাওয়ার পরে যদি আপনি না থামেন, আরো যদি খুঁড়তে থাকেন, তাহলে উল্টা দিকে, পৃথিবীর উল্টা দিকে সে পৃথিবীকে ছেদ করে বের হয়ে যাবে। সেই যেখানে মাটি ফুঁড়ে বেরোবে উল্টা সাইডে, পৃথিবীর উল্টা সাইডে, সেটা হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। চিলি 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 একটা কান্ট্রি আছে, তার কাছাকাছি ওরে প্রশান্ত মহাসাগরে পানিতে গিয়ে উঠবে। আচ্ছা, ভূ অভ্যন্তরের গঠন। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার তো আমরা শুরুই করলাম না, দ্রাঘিমাংশ অক্ষাংশ পড়তে চাপ শেষ হয়ে গেল। ও আচ্ছা, আরো কিছু পড়ায় ফেলছি, আমরা এগুলা পড়ায় ফেলছি। এই যে এই এই ঋতু পরিবর্তন পড়ায় ফেলছি, হ্যাঁ, এগুলা কারণ পড়ায় ফেলছি একদিকে, হয়েছে। আচ্ছা, না এগুলো তো অনেক জিনিস এখানে, আমরা কি আরেকদিন ক্লাসটা নিব? হ্যাঁ স্যার, আরেকদিন নেওয়া উচিত, এখানে পড়া বেশি দেখা যাচ্ছে। এখন এখন পড়া পেঁচাল দ্রুত পড়ে গেলে আপনাদের মাথায় কিছুই ঢুকবে না। এখন এক হইতে পারে আমি বলতে পারি যে আপনারা এটা নিজেরা পড়ে নিন, আর এক হইতে পারে আমি বলি যে না, আরেকদিন আমরা এই ক্লাসটা 2 দিন নিয়ে নিই। নৌশাদ ভাই, আমরা রেকর্ড ব্যাক অক্ষাংশ করলাম, একটু কথা আছে।